সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, তাই না? হ্যাঁ, আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ ঠিক মতো? হ্যাঁ, আশা করছি আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ। এটা দাও। খেলছি। হ্যাঁ, আশা করছি আমাকে ঠিক মতো দেখতে এবং শুনতে পাচ্ছ তোমরা, তাই না? শামিন সুলতানা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাদি লিয়াকত কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি বাবা। সুদীপ বিশ্বাস গুরু কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি শিষ্য। খুরশেদ আলম খোকন, আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম আসসালাম। লুবা আক্তার, লুবা, শামীম, মাহমুদা মুন্নি, আবু সাইদ, সালাম গুরুদেব। ওয়ালাইকুম আসসালাম। আজিজুল নাহার মোমো, নাজমুন নাহার, ইব্রাহিম পাইক, আর্জেন্টিনার পক্ষ থেকে শুভকামনা। হ্যাঁ, এই শুভকামনা দেওয়া শুরু করলে এখন আর্জেন্টিনার ব্রাজিল 2 গ্রুপে ভাগ হয়ে যাওয়া। হ্যাঁ, কি প্রস্তুতি কেমন ইব্রাহিম পাইক? কি লাঠি শোটা রেডি তো নাকি? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার কেউ আসো নাকি? ব্রাহ্মণবাড়িয়ার কারা কারা আসো? কি প্রস্তুত আছো তো নাকি? রেডি আছো তো? সকালে তো মহাযুদ্ধ শুরু হবে নাকি? হ্যাঁ, ঠিক আছে, রেডি থাইকো, ঠিক আছে। সাব্বির তুষার কই? কি প্রস্তুতি নিচ্ছে নাকি? আচ্ছা, কোপা ফুটবলের কোপাকুপি শুভেচ্ছা মণিশঙ্কর নয়ন। ঠিক আছে মণিশঙ্কর, তোমাদের সবার পক্ষ থেকে আমি কোপা আমেরিকার কোপাকুপি শুভেচ্ছা নিয়ে নিলাম। তবে সকালে শুধু খেলা হবে, কোপাকুপি হবে না, ঠিক আছে? ঠিক আছে, ওকে। আমরা সকালে ভালো খেলা দেখব। হ্যাঁ, যে ভালো খেলবে, যে তাই না, এটি আমরা ভালো খেলা দেখতে চাই, ভালো খেলার জয় চাই। ভালো খেলে কাপ নিক, যেই নিক, তাই না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোপা আমেরিকা থেকে কোপা বাংলাদেশে আসি, কোপা বাংলায় চলে আসি, ঠিক আছে? হ্যাঁ, আমরা, ঠিক আছে। আলামিন লেমন, হ্যাঁ মহাগুরু, খেলা হবে। হ্যাঁ, অবশ্যই খেলা হবে, তো অবশ্যই খেলা আমরা দেখব, খেলা উপভোগ করব, আনন্দ করব। আমি বারবার বলছি, আমি খুবই সংস্কৃতি প্রাণ, খুবই ক্রীড়া অন্তপ্রাণ মানুষ, অবশ্যই খেলা দেখব। তবে আবার একটি অনুরোধ থাকবে আমার শিক্ষার্থীদের প্রতি, যে কোনো কিছুই যেন লিমিট ক্রস করে না যায়, ঠিক আছে? দলের প্রতি ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে, খেলায় উচ্ছ্বাস থাকবে, কিন্তু কোনো উচ্ছ্বাস, কোনো উদ্দীপনা, কোনো আবেগ যেন সীমা অতিক্রম না করে, কারণ সীমা লঙ্ঘনকারীকে স্রষ্টা পছন্দ করেন না। বোঝা গেছে? আমরা আনন্দ করব, উচ্ছ্বাস করব, মাতামাতি করব, কিন্তু কোনোভাবেই কোনো কিছু যেন লিমিট ক্রস না করে। ধন্যবাদ। তো আমি আবার বলছি যে কোপা আমেরিকা থেকে আমরা এখন কোপা বাংলাদেশ এবং কোপা বাংলা ক্লাসে চলে আসব। জি, তো কোপা বাংলা ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ঠিক আছে, স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তা আমরা আজকে কয়েকজন লেখককে কোপাবো, আমরা তার তালিকা আপনাদের আগেই দিয়েছি। মণিশঙ্কর নয়ন অনেক রিয়াক্ট দিয়ে যাচ্ছে, সাথে সাথে ধন্যবাদ তোমাদেরকে। আমরা আজকে কয়েকজন লেখককে কোপাবো, তালিকা দিয়েছি, মনে আছে তো? হ্যাঁ, কাকে কাকে কোপাবো? কোপাবো হলো কাইকোবাদকে কোপাবো, তারপরে দীনবন্ধু মিত্রকে কোপাবো, তারপরে বিহারী লালকে কোপাবো এবং জীবনানন্দ দাশকে কোপাবো। এই কোপাকুপি করে আমরা আজকে কি করব? আমরা আজকের আমাদের পিএসসির যে তালিকাভুক্ত লেখক সাজ্জাদ হোসেন, ঠিকই বলছো যে আমরা প্রায় সাহিত্যের অনেকটাই শেষের দিকে, হ্যাঁ অনেকটাই, দেখতে দেখতে অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা সাহিত্যের
আমাদের আজকে পিএসসির তালিকাভুক্ত যে লেখক, গুরুত্বপূর্ণ লেখকগুলি, তাদের আলোচনা শেষ হবে। তবে এরপরেও কিছু লেখক নিয়ে আমি কথাবার্তা বলবো। শামসুর রহমান, তোমাদের বলেছে শামসুর রহমান, তারপরে আমাদের হচ্ছে যে বর্তমান সময়ের আলোচিত যারা কবি, ঠিক আছে, কি তোমাদের সবার প্রিয়, হ্যাঁ, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, হ্যাঁ, তারপর আরও অনেক কিছু কবি, কালের কিছু কবি আছেন সমসাময়িক যুগের, সব্যসাচী লেখক, হ্যাঁ, কে সৈয়দ, কে শামসুল হক, নির্মলেন্দু গুণ, ঠিক আছে, এই সমস্ত আরও বেশ কিছু বড় বড় লেখক আছেন বর্তমান সময়ের, আমরা তাদেরকে ইনশাল্লাহ পড়াবো, ঠিক আছে। তবে আজকে আমরা কি এই পিএসসির তালিকাভুক্ত যারা লেখক আর কিছু মহিলা আপা আছে, হ্যাঁ আনামুল হক ঠিকই বলেছ, আমরা তো অনেক ভাইয়াদের পড়াচ্ছি, পাশাপাশি কিছু আপা আছে যারা আবার মাইন্ড করবে নারী কোঠায় পড়াইতে হবে। জি, বেগম রোকে আপা, সুফিয়া আপা, হ্যাঁ, স্বর্ণকুমারী দিদি, ঠিক আছে, সেলিনা আপা, রাবে আপা, হ্যাঁ, আমাদের কিছু কিছু আপা আছে নারী কোঠায়, তাদেরকেও গুরুত্ব দিয়ে পড়াতে হবে, নাহলে তারা মাইন্ড করবে। হ্যাঁ, পাশাপাশি সেলিমাল দিন আছে, হ্যাঁ আমি সেগুলো প্রয়োজন হলে জানাবো আপনাদের। তো আমরা শুরু করি কথা না বাড়িয়ে। কায়কোবাদ লেখেন, প্রথম শিরোনাম দেন কি কায়কোবাদ। জন্ম কত সালে? পলাশির যুদ্ধের 100 বছর পর। কায়কোবাদের জন্ম কত সালে? শিক্ষার্থী বন্ধুরা লিখে নেন। পলাশির যুদ্ধ কত সালে? 1757। পলাশির যুদ্ধ 1757। আর কায়কোবাদের জন্ম 100 বছর পরে 1857। 1857 সালে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা গ্রামে, ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা গ্রামে 1857 সালে সিপাহী বিদ্রোহ, ঠিকই বলেছে কণিকা ঘোষ। তাহলে পলাশির যুদ্ধের 1757 সালে 100 বছর পরে যে সিপাহী বিদ্রোহ, সে 1857 সালে কোথায়? ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা গ্রামে, ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা গ্রামে জন্মেছেন কায়কোবাদ, যার প্রকৃত নাম ছিল মোহাম্মদ কাজিম আল কুরেশি। কায়কোবাদের প্রকৃত নাম কি? মোহাম্মদ কাজিম আল কুরেশি। কায়কোবাদের প্রকৃত নাম মোহাম্মদ কাজিম আল কুরেশি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, মৃত্যু সালটা আগে বলিনি, 1951 সালে, 52 সালের আগের বছর, 1952, ভাষা আন্দোলনের আগের বছর, ভাষা আন্দোলনের আগের বছর কে তিনি মারা গেছেন। তো কায়কোবাদ এর প্রকৃত নাম মোহাম্মদ কাজিম আল কুরেশি। আচ্ছা, তার প্রথম কাব্যের নাম বিরহ বিলাপ। কায়কোবাদের প্রথম কাব্যের নাম কি? প্রথম কাব্যের নাম বিরহ বিলাপ। 1870 সালে, মাত্র 12 বছর কয়েক মাস, মাত্র 12 বছর কয়েক মাস, মানে 13 বছর বয়সে প্রথম কাব্য। ঠিক আছে, কায়কোবাদের প্রথম কাব্যের নাম কি? বিরহ বিলাপ। কত বছর বয়সে? 12 বছর সামথিং। তো 12 বছর পার হয়ে গেলেই তো আর 12 বছর আমরা বলি না, 13 বছর। 12 বছর শেষ করে 13 বছরে পা দিয়েছে আর কি। 13 বছর বয়সে 1870 সালে প্রথম কাব্য বিরহ বিলাপ প্রকাশিত হয়েছে। শ্রেষ্ঠ কাব্যের নাম কি সবাই জানেন? শ্রেষ্ঠ কাব্য মহাশ্মশান। শ্রেষ্ঠ কাব্য কি? কায়কোবাদের শ্রেষ্ঠ কাব্য মহাশ্মশান। কত সালে? 1904। বাংলা সাহিত্যে মুসলমানদের রচিত। হ্যাঁ, কণিকা ঘোষ ঠিকই বলেছ, যেই বেটা 12 বছর বয়সের মধ্যেই ছ্যাঁকা খেয়ে বিরহ বিলাপ লিখে ফেলেছে। আপনার সেও দুষ্টু কণিকা ঘোষ। আপনি কত বছর বয়সে ছ্যাঁকা খেয়েছিলেন? 14-15 মনে হয় হবে নাকি?
হ্যাঁ, তাহলে এই বেটা কায়কোবাদ আপনার চেয়েও দুষ্টু। 12 বছর বয়সে ছ্যাঁকা খেয়ে 13 বছর বয়সে কি বিরহ বিলাপ কাব্যটা লিখে ফেলেছে আর কি। আচ্ছা, তো মহাশ্মশান বাংলা সাহিত্যে মুসলমানদের লেখা প্রথম মহাকাব্য। মুসলমানদের লেখা প্রথম মহাকাব্যের নাম কি? মুসলমানদের লেখা প্রথম মহাকাব্যের নাম মহাশ্মশান। তাহলে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকাব্যকারের নাম কি? কণিকা ঘোষ। আমি খাইনি স্যার এখন, এই জন্য তো তুমি মহাকাব্য লিখতে পারোনি। ছ্যাঁকা খাওনি তো কেমন করে হবে? হ্যাঁ, আর ছ্যাঁকা খাওনি এটা বিশ্বাসযোগ্য না। তারপরেও তুমি বললা, যেহেতু আমি তার তর্কে যাচ্ছি না। ছ্যাঁকা খাওনি বলেই তো সাহিত্যিক হতে পারছো না, কবিতাও লিখতে পারছো না, সাহিত্য বোঝে না। ছ্যাঁকা খুবই মনের জন্য খুবই জরুরি। ছ্যাঁকা খাওয়া মনের বিকাশের জন্য খুবই জরুরি, ঠিক আছে? রফিকুল 7 বছর বয়সে ছ্যাঁকা খাইছে, এ তো মহা ছ্যাঁকাবাজ। আচ্ছা, তো বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যকারের নাম কি? প্রথম মুসলিম মহাকাব্যকারের নাম, বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকাব্যকারের নাম কি? কায়কোবাদ। বাংলা সাহিত্যের প্রথম আধুনিক যুগের প্রথম কবিকে, মুসলিম কবিকে লিখে নেন এই 3টা তথ্য। আধুনিক যুগের প্রথম মুসলিম কবিকে? কায়কোবাদ। আধুনিক যুগের প্রথম মুসলিম মহাকাব্যকারের নাম কি? কায়কোবাদ। আধুনিক যুগের প্রথম মুসলিম কবি, আধুনিক যুগের প্রথম মুসলিম কবি কায়কোবাদ। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকাব্যকারের নাম কি? কায়কোবাদ। মুসলমানদের লেখা প্রথম মহাকাব্যের নাম কি? মহাশ্মশান, 1904 সালে। জি, মুসলমানদের লেখা শ্রেষ্ঠ মহাকাব্যের নাম কি? মহাশ্মশান। বিষয়বস্তু কি? আচ্ছা, আমরা কমেন্টস থেকে আপাতত বিরত থাকি। লেখাপড়ায় মনোযোগ থাকছেন আপনাদের, শুধু কমেন্টস করছেন। জি, কমেন্টস আপাতত বাদ দিয়ে দেন, আমরা একটু পড়ে নিই, শেষে আবার হবে। জি, ধন্যবাদ। আপনারা আপাতত সকল প্রকার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, খেলাধুলা বিষয়ক কমেন্টস কি স্টপ করে দেন। জি, ধন্যবাদ। মহাশ্মশান কাব্যের বিষয়বস্তু কি? পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধ। মহাশ্মশান কাব্যের বিষয়বস্তু কি? পানিপথের তৃতীয় যুদ্ধ। কত সালে নিশ্চয় জানেন, সবাই জানেন, তবু আমি বলে দিচ্ছি 1761 সালে। 1761 সালে কি পানিপথের তৃতীয় যুদ্ধ। মুসলমান বনাম কি মারাঠা। মুসলমান বনাম মারাঠাদের যে যুদ্ধ, মুসলমান পক্ষে নেতৃত্ব দিয়েছিল কে? সেনাপতিত্ব করেছিল আহমদ শাহ আবদালি। আর হিন্দু পক্ষে কে দিয়েছিল বলেন? মনে আছে? রক্তাক্ত প্রান্তর পড়েছিলেন না মনির চৌধুরীর? মনে থাকার কথা। জি, ইব্রাহিম কার্দি। ইব্রাহিম কার্দি। তাহলে মুসলিম বনাম মারাঠা, মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিয়েছিল আহমদ শাহ আবদালি। হ্যাঁ, কোপাকুপি করার জন্য শেষ 5 মিনিট সময় দিব, ঠিক আছে? আব্রাহাম সিফাত, কোপাকুপি করার জন্য শেষে আবার 5 মিনিট সময় দিব। এখন দয়া করে আপনারা থেমে যান ভাই, নাহলে পড়াশোনায় মনোযোগ হবে না। আমাকে তো কোর্সটা শেষ করতে হবে, তাই না? জি, তাহলে ইব্রাহিম কার্দি। আর ইব্রাহিম কার্দি ছিল মুসলমান। ইব্রাহিম কার্দি কি মুসলমান, তো মুসলমান হয়ে সেনাপতিত্ব করেছিল কাদের পক্ষে? হিন্দু মারাঠাদের পক্ষে। আর তার স্ত্রী জোহরা ছিল আহমদ শাহ আবদালির কি একজন সেনাপতি। প্রধান সেনাপতি আহমদ, মুসলিম শিবিরের সেনাপ্রধান আহমদ শাহ আবদালি, তার অধীনে একজন সেনাপতি হচ্ছে জোহরা। আর মারাঠা হিন্দু শিবিরের সেনাপতি হচ্ছে জোহরার স্বামী ইব্রাহিম কার্দি। বুঝতে পেরেছেন? তো জোহরা গোপনে চুপে চুপে ছদ্মবেশে বারবার মারাঠা শিবিরে যায়। ইব্রাহিম কার্দিক অনুনয় বিনয় করে, তাকে হিন্দুদের পক্ষ হয়ে যুদ্ধ করা থেকে বিরত রাখতে চায়, বিরত করতে চায়, মুসলমানদের পক্ষে ফিরিয়ে নিয়ে আসতে চায়। কিন্তু ইব্রাহিম কার্দি অনড়। কেন? কারণ সে নুন খেয়ে নুন হারামি করা বলে গ্রামের ভাষায়।
আর বাংলা ভাষার বিশ্বাসঘাতকতা করতে পারবে না। ঠিক আছে, কারণ কি যে আমি এর আগে একদিন বলেছি মনে হয়, মেবি কোনো একটা ক্লাসে, মহাকাব্যের ক্লাসে বলেছি, কাজে আর নতুন করে আর বলতে চাচ্ছি না। ইব্রাহিম কার্দি ছিল বেকার, ভব ঘুরে বেড়াচ্ছিল। মারাঠারা অর্থাৎ হিন্দুরা তাকে চাকরি দেয়, সেনার চাকরি। একসময় তার যোগ্যতা, তার নিষ্ঠা, অবিচলতা দেখে তাকে কি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ, সেই যুদ্ধে হিন্দুরা সেনাপতি দিয়েছে কাকে? মুসলমান ইব্রাহিম কার্দিকে। ইব্রাহিম কার্দি মনে করে যে এটা তাকে, তার প্রতি আস্থা বিশ্বাস রেখেছে, সে বিশ্বাসঘাতকতা করতে পারবে না। ইব্রাহিম কার্দি বলে যে যাবে সে আমি না, সে আমার লাশ। যে যাবে এই মারাঠা শিবির ছেড়ে কুঞ্জরপুর দুর্গ, মারাঠাদের দুর্গের নাম কি? কুঞ্জরপুর দুর্গে। কুঞ্জরপুর দুর্গ ছেড়ে যে যাবে সে আমি না, সে কি? আমার লাশ। তো যাই হোক, সে যায় না। তো এক সময় প্রচণ্ড যুদ্ধ হয়, যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে, ইব্রাহিম কার্দিকে বন্দি করা হয়, ইব্রাহিম কার্দি বন্দি হয়। কিন্তু জোহরা তার স্বামীর এই বন্দিত্ব দশা সহ্য করতে পারে না। মোহাম্মদ শাহ আবদালের কাছে অনেক কাকুতি মিনতি করে, অনুনয় বিনয় করে তার মুক্তি পত্র নিয়ে জেলখানায় যায়। কিন্তু জেলখানায় যাওয়ার আগেই কি ইব্রাহিম কার্দি তার এই বন্দিত্বের আত্মগ্লানি সহ্য করতে না পেরে, তার পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে, কিংবা মুসলমানদের কাছ থেকে সে মুক্তি নিবে, এই মুক্তি সে নিতে চায় না। কারো করুণা নিয়ে সে মুক্তি পেতে চায় না, কারো করুণা, কারো দয়া নিয়ে বীর কখনো মুক্তি পেতে চায় না। কাজে জোহরা যখন সেই মুক্তিপত্র নিয়ে ইব্রাহিম কার্দির কারা ফটকের কাছে যায়, বন্দি কারাগারের সামনে গিয়ে দেখে সেই ইব্রাহিম কার্দি মহা মুক্তি নিয়ে কি পরপারে চলে গেছে। মানুষের মুক্তি সে নেয়নি, ঈশ্বরের মুক্তি নিয়ে সে বৃহৎ মুক্তির আশ্বাস পেয়ে গেছে। তো যাই হোক, মুসলমানদের লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিখ্যাত একটি মহাকাব্য মহাশ্মশান, কায়কোবাদের অন্যান্য। আচ্ছা, আর এই মহাশ্মশান কাব্যটি 60 স্বর্গে, কত স্বর্গে? 60 স্বর্গে রচিত, 870 পৃষ্ঠা। মহাশ্মশান মহাকাব্যটির স্বর্গ সংখ্যা কয়টি? স্বর্গ সংখ্যা, টিপু সুলতান মাহমুদ ঠিকই বলেছেন যে ইব্রাহিম কার্দি মানব মুক্তিকে উপেক্ষা করে, মানুষের দেওয়া মুক্তিকে উপেক্ষা করে বৃহৎ মুক্তিকে গ্রহণ করেছে। জি, তাহলে মহাশ্মশান কাব্যের স্বর্গ সংখ্যা কয়টি? 60 স্বর্গে রচিত, 870 পৃষ্ঠার একটি বৃহৎ মহাকাব্য। তো কায়কোবাদকে প্রতিষ্ঠা দিয়েছে বাংলা সাহিত্যে মহাশ্মশান মহাকাব্য। তবে এর বাইরেও তার কিছু কাব্যগ্রন্থ আছে, একটু লিখে নেবেন কি কি সেটা। অন্যান্য কাব্যগ্রন্থের নাম হচ্ছে অমিয় ধারা, অমিয় ধারা, শ্মশান ভস্য, মহরম শরীফ, অমিয় ধারা, অমিয় ধারা, শ্মশান ভস্য, মহরম শরীফ, মন্দাকিনী ধারা, অশ্রুমালা, শিব মন্দির, প্রেম পারিজাত, অমিয় ধারা, শ্মশান ভস্য, মহরম শরীফ, মন্দাকিনী ধারা, অশ্রুমালা, শিব মন্দির, প্রেম পারিজাত। কুসুম কানন, জি, কুসুম কানন, জি লিখেছেন। হ্যাঁ, এগুলি মোটামুটি তার বিখ্যাত গ্রন্থ। বিখ্যাত ঠিক না, এগুলো তেমন বিখ্যাত না, তো নামগুলি মনে রাখবেন। জি, অমিয় ধারা, শ্মশান ভস্য, মহরম শরীফ, মন্দাকিনী ধারা, অশ্রুমালা, শিব মন্দির, প্রেম পারিজাত, কুসুম কানন। তাহলে আসবে কুসুম কানন কার লেখা? কুসুম কানন কার লেখা? কণিকা ঘোষ। এগুলির উইকেটের খুব একটা দরকার নাই, পিতা মাতার নামেরই দরকার নাই, উইকেট এগুলো খুব বড় মাপের লেখক না, কাজে ইনাদের উইকেট নিয়ে আমরা মাথা ঘামাবো না। জি, উইকেট একটা ফেলেছিলেন জীবনে, একটাই উইকেট ফেলেছিলেন। জি, ছোট লোক টাইপের আর কি। তো 1951 সালে মৃত্যুবরণ করেছেন।
শুধু আপনার শিব মন্দির কার লেখা, তাই না, অমিয়ধারা কার লেখা, মহাশ্মশান কার লেখা, গ্রন্থগুলির নাম আর দুটি সাল একটু মনে রাখতে পারেন। প্রথম যে গ্রন্থ বিরহ বিলাপ 1870, আর শ্রেষ্ঠ যে গ্রন্থ মহাশ্মশান কাব্যের সালটি মনে রাখবেন। মহাশ্মশান কাব্যের গাউস পাকের প্রেমের কুঞ্জ দরকার নাই, আনিসুর রহমান এতই অপ্রধান। গাউস পাকের প্রেমের কুঞ্জ, জি, এগুলি মানে দরকার হবে না, জি। প্রেম ফুল, যে আরো কিছু একেবারেই গৌণ দু একটি কাব্য আছে, আমার মনে হয় না লাগবে, আপনাদের দরকার নেই। দীনবন্ধু মিত্র লেখেন, দীনবন্ধু মিত্র জন্ম কত সালে? 1830 সালে নদিয়া জেলার চৌবেড়িয়া গ্রামে। 1830 সালে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কি চৌবেড়িয়া, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চৌবেড়িয়া গ্রামে। দীনবন্ধু মিত্রের জন্ম কোথায়? যে 1830 সালে নদিয়া জেলার, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চৌবেড়িয়া গ্রামে। এই ভদ্রলোকের প্রকৃত নাম ছিল আসলে গন্ধর্ব নারায়ণ। দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কি? দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম গন্ধর্ব নারায়ণ। দীনবন্ধু মিত্র তার নাম না, ছদ্মনাম, প্রকৃত নাম গন্ধর্ব নারায়ণ। পেশা ছিল পোস্টমাস্টার, জি। পেশা ছিল কি? দীনবন্ধু মিত্রের পেশা ছিল কি? পোস্টমাস্টার, জি, একটু লিখে রাখতে পারেন। এবং এই চাকরির সূত্রে তিনি বিভিন্ন জায়গায় তাকে যেতে হয়েছিল, বুঝতে পারলেন? চাকরির সূত্রে তাকে বিভিন্ন জায়গায় যেতে হয়েছিল। এবং যখন তিনি ছিলেন হচ্ছে আমাদের কোথায়, মেহেরপুর, জি। তো মেহেরপুর যখন তার পোস্টিং ছিল আর কি চাকরির সূত্রে, সে মেহেরপুরে গিয়ে তিনি মেহেরপুর গিয়ে এই যে বাংলার কৃষকদের উপর নীলকরদের যে অত্যাচার, নীলকরদের যে নির্যাতন, ঠিক আছে, এগুলো লক্ষ্য করে তিনি তার প্রথম যে নাটক লিখেছিলেন, প্রথম নাটকের নাম কি? নীলদর্পণ। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত আলোচিত আলোড়িত, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে অত্যন্ত আলোচিত আলোড়িত গুরুত্বপূর্ণ একটি নাটক নীলদর্পণ। দীনবন্ধু মিত্রের প্রথম এবং শ্রেষ্ঠ নাটক। নাসরিন খাতুন, আমাদের মেহেরপুর, হ্যাঁ তোমাদের মেহেরপুর, আমাদেরও মেহেরপুর, আমাদের সবারই মেহেরপুর। তোমার মানে তো আমাদের, তাই না? হ্যাঁ, আরেকজন নাজনীন নাহার অ্যানি, ঠিক আছে। আমরা চলে যাবো ইনশাল্লাহ একদিন মেহেরপুরে তোমাদের বাড়িতে। তাহলে দীনবন্ধু মিত্রের প্রথম নাটকের নাম কি? নীলদর্পণ। শ্রেষ্ঠ নাটকের নাম কি? নীলদর্পণ। কত সালে? সবাই জানেন, এবং সালটা অবশ্যই মনে রাখতে হবে, এই সাল ভোলা যাবে না, 1860 সাল। নীলদর্পণ নাটককে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম গণজাগরণমূলক নাটক। এর আগেও বলেছি, আবার বলছি, বাংলা সাহিত্যের প্রথম গণজাগরণমূলক নাটক নীলদর্পণ। ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক নীলদর্পণ। বাংলা সাহিত্যের প্রথম গণজাগরণমূলক নাটক নীলদর্পণ। ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক নীলদর্পণ। ইংরেজিতে অনুদিত প্রথম বাংলা নাটক নীলদর্পণ। ইংরেজিতে অনুদিত প্রথম বাংলা নাটক, জি, ইংরেজিতে অনুদিত প্রথম বাংলা নাটক নীলদর্পণ। আপনারা জানেন যে নীলদর্পণ নাটকটি নীল দর্পণ और इंडिगो प्लांटिंग मिरर, इंडिगो प्लांटिंग मिरर,
এই নামে, জি, ইন্ডিগো প্লান্টিং মিরর নামে অনুবাদ করা হয়েছে। নীল দর্পণ অর ইন্ডিগো প্লান্টিং মিরর। নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের নাম কি? ইন্ডিগো প্লান্টিং মিরর। অনুবাদকের নাম কি? এ নেটিভ। অনুবাদকের নাম এ নেটিভ। আসলে এ নেটিভ মানে কি? এ নেটিভ হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তাহলে নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদকের নাম মধুসূদন দত্ত। মাইকেল কি নামে অনুবাদটা করেছিলেন? এ নেটিভ, ছদ্মনামে। কেন ছদ্মনামে? ইংরেজদের কোপাকুপি থেকে বাঁচার জন্য। ইংরেজদের কোপাকুপি থেকে বাঁচানোর জন্য নিজের নাম গোপন করে এ নেটিভ এই ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণ ইংরেজি অনুবাদ করেছিলেন। আর এই অনুবাদটা প্রকাশ করেছিল কে? রেভারেন্ড পাদ্রি লং। রেভারেন্ড নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করেছিলেন রেভারেন্ড পাদ্রি লং। রেভারেন্ড পাদ্রি লং। এবং এই নাটকের অনুবাদ প্রকাশের পরে ইংরেজরা এই নাটকটি বুঝতে পারে। বাংলাটা তো বুঝেনি, বাংলাটা তো বুঝতে পারেনি যে ওদেরকে বাঁশ দিয়েছে। ইংরেজি তো অনুবাদ হওয়ার পরে পড়ে বুঝলো যে ব্যাটারা তো আমাদেরকে বাঁশ দিয়েছে। এইবার তখন মামলা করে দিল, মানহানির মামলা। ইংরেজ নীলকর সাহেবরা মানহানির মামলা করে দিল। এবং সেই মামলায় ইংরেজ অনুবাদক এ নেটিভকে খুঁজে পাওয়া গেল না। এ নেটিভ নামে কেউ নাই। কাজে প্রকাশক রেভারেন্ড পাদ্রি লংকে খুঁজে তার কি 1000 টাকা জরিমানা এবং জেল হলো 1 বছরের। 1 বছরের কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানা। এবং এই জরিমানার টাকাটা দিয়ে কালী প্রসন্ন সিংহ, এই জরিমানার টাকাটা আদালত প্রাঙ্গণে রেভারেন্ড পাদ্রি লং এর পক্ষ থেকে দিয়ে দিয়েছিলেন কে? কালী প্রসন্ন সিংহ। মনে রাখবেন, জি, কালী প্রসন্ন সিংহ আদালত প্রাঙ্গণে, আদালতেই ইজলাসেই রেভারেন্ড পাদ্রি লং এর পক্ষ থেকে কালী প্রসন্ন সিংহ 1000 টাকা দিয়ে দিয়েছিলেন। পাদ্রি লংকে 1 বছরের জেল খাটতে হয়েছিল। অবশ্য 1 বছর পুরো খাটতে হয়নি, পরে তিনি ক্ষমা পেয়েছিলেন আর কি। জি, পরবর্তীতে তিনি ক্ষমা পেয়ে গিয়েছিলেন। কারণ এই নাটক কেন গণজাগরণ? এই নাটকটি একটি কপি পাঠানো হয়েছিল ইংল্যান্ডের হাউস অফ কমন্সে। নীল দর্পণ নাটকের একটি কপি পাঠানো হয়েছিল কোথায়? জি, হাউস অফ কমন্সে, ইংল্যান্ডের হাউস অফ কমন্স। হাউস অফ কমন্সের কপি পাঠানো হয়েছিল এবং ইংল্যান্ডের হাউস অফ কমন্সের সদস্যরা, সভ্যরা এটা পড়ে খুব বিস্মিত হয়েছিল এবং সরকারের উপর চাপ সৃষ্টি করেছিল ইংল্যান্ডের রানীর ওপর। এবং তখন আইন করে নীল চাষ, আইন করে একটি নাটক, চিন্তা করেন একটি নাটক কি না করতে পারে। এই নাটক পড়ে ব্রিটিশ পার্লামেন্টে বাকবিতণ্ডা তর্কাতর্কি হয়ে একটা আইন পাশ হলো, জোর করে নীল চাষ করানো যাবে না। এবং এই নীল দর্পণ নাটকেরই ফলশ্রুতিতে পরবর্তীতে কি আপনারা জানেন কিনা যে এক সময় মানে এই দেশে যে এই সমস্ত প্রথাগুলি লর্ড প্রথা বা বাদ হয়ে পরবর্তীতে ভাইসরয় ইত্যাদি ইত্যাদি প্রথা হলো। অর্থাৎ সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ক্ষমতা বিলুপ্ত হয়ে ইংল্যান্ডের রানীর হাতে এই শাসন ক্ষমতা, ভারতের শাসন ক্ষমতা গেল। নীল দর্পণ নাটকে কিন্তু এই কাজটি করেছিল যে ডাইরেক্ট একটি কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে শাসন করেছিল। কোম্পানির শাসন ক্ষমতা খর্ব করে কি ইংল্যান্ডে রানীর প্রতিনিধি এদেশকে কি শাসন শাসন ক্ষমতা সরাসরি ইংল্যান্ডের হাতে চলে গেল, কোম্পানির হাত থেকে। এটি কিন্তু সম্ভব হয়েছিল এই নীল দর্পণ নাটকের জন্য। এই নীল দর্পণ নাটককে তুলনা করা হয় ইংরেজি নাটক আঙ্কেল টমস ক্যাবিন। ইংরেজ নাট্যকার মিসেস হ্যারিয়েট স্ট্র, ইংরেজ নাট্যকার মিসেস হ্যারিয়েট স্ট্র বুচারের আঙ্কেল টম ক্যাবিন আমেরিকার কি কৃতদাস প্রথার বিরোধিতা করে, আমেরিকার কৃতদাস প্রথার এই নাটকটি যেমন কৃতদাস প্রথার বিরুদ্ধে ঘৃণা জাগিয়েছিল, আমেরিকার কৃতদাস প্রথার বিরুদ্ধে ঘৃণা জাগিয়েছিল মিসেস হ্যারিয়েট স্ট্র এর লেখা নাটক আঙ্কেল টম ক্যাবিন। এই নাটকের সাথে তুলনা করা হয় দীনবন্ধু মিত্রের। মনে থাকবে, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক কোন নাটকের সাথে তুলনা করা হয়? মিসেস হ্যারিয়েট স্ট্রর আঙ্কেল টম ক্যাবিন। জি,
তো যাক, এটি খুবই বহুল বিখ্যাত নাটক এবং এই নাটকে ইংরেজ নীলকরদের অত্যাচারে কিভাবে বাংলার একটি কৃষক পরিবার, সম্ভ্রান্ত কৃষক পরিবার গোলক বসু নামক একজন সম্ভ্রান্ত কৃষক পরিবার কিভাবে কি হলো, ধ্বংস হয়ে গেল। তাহলে চরিত্র গোলক বসু, চরিত্র নবীন মাধব, চরিত্র বিন্দু মাধব, চরিত্র হলো সাবিত্রী, চরিত্র হলো শৈরিন্দ্রী, চরিত্র সরলতা, চরিত্র ক্ষেত্রমণি, চরিত্র তোরাপ, চরিত্র আদুরি। জি লিখেছেন সাধুচরণ। পদি ময়রানী, চরিত্রগুলি মনে রাখবেন। গোলক বসু, নবীন মাধব, বিন্দু মাধব, সাবিত্রী, শৈরিন্দ্রী, সরলতা, ক্ষেত্রমণি, তোরাপ, আদুরি, সাধুচরণ, পদি ময়রানী। রায়চরণ আছে, রায়চরণ। জি ঠিক আছে। আর ভিলেন চরিত্র আছে দুটা, ভিলেন চরিত্র নীলকর চরিত্র পিপি রোগ, আই উড, দুজন নীলকর চরিত্র। হ্যাঁ রেবতী, আমিন। হ্যাঁ আমিন ঠিক নাম না, এমনি আর কি। জি তাহলে পিপি রোগ, ইংরেজ নীলকর, পিপি রোগ এবং আই উড, ইংরেজ নীলকর চরিত্র। তো ঠিক আছে, তাহলে এই নাটকটির সাথে মাইকেলের নাম কিভাবে জড়িত আছে এই প্রশ্ন হবে। আপনারা জানেন এই নাটকটির সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম কিভাবে জড়িত আছে সেটাই আমার মনে হয় যে আপনাদের বলেছি। যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জুতা ছুড়ে মেরেছিলেন কাকে? এই যে পিপি রোগ, হ্যাঁ আই উড, এই নীলকর চরিত্রে যারা অভিনয় করেছিলেন তাদের দিকে, তাই না? মনে আছে যে বেলগাছিয়া রঙ্গমঞ্চে এই নাটকের অভিনয় চলাকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পায়ে নাগরা জুতা ছুড়ে মেরেছিলেন এই নীলকর চরিত্রে যারা অভিনয় করেছিল তাদের দেখে। জি দীনবন্ধু মিত্রের অন্যান্য নাটকের নাম কি? কমলে, কামিন, নবীন, তপস্বিনী। দীনবন্ধু মিত্রের অন্যান্য নাটকের নাম নবীন, তপস্বিনী, কমলে, কামিনী, যে লীলাবতী। দীনবন্ধু মিত্রের প্রথম এবং শ্রেষ্ঠ নাটক নীলদর্পণ। অন্যান্য নাটক এগুলো সালমাল দরকার নেই, শুধু নামটা মনে রাখবেন। কমলে কামিন, কমলে কামিনী, নবীন, তপস্বিনী, লীলাবতী। আর দীনবন্ধু মিত্র বাংলা সাহিত্যের অত্যন্ত বিখ্যাত প্রহসন রচয়িতা। বিখ্যাত প্রহসন, মাইকেলের পরে যে শ্রেষ্ঠ প্রহসন রচয়িতা দীনবন্ধু মিত্র। ঠিক আছে, তার প্রহসনগুলো কি? সধবার, একাদশী, বিয়ে, পাগলা বুড়ো, জামাই বারিক। সধবার, একাদশী, বিয়ে, পাগলা বুড়ো, জামাই বারিক। তো এই ধরনের কাহিনীর উপযোগিতা কিন্তু এখনো আছে। বিয়ে, পাগলা বুড়ো দেখেন না? ওই যে কোন চেয়ারম্যান জানি, হ্যাঁ প্রেমের বিচার করতে গিয়ে কি করেছে, নিজে উইকেট আর একটা ফেলে দিয়েছে, বলছে 4 উইকেট যেহেতু জায়েজ আছে ব্যাপার না। জি এটা হলো বিয়ে, পাগলা বুড়ো। এখনো সমাজে, আমি আজকে একটা ছবি দিয়েছি দেখেছেন? হ্যাঁ আজকে আমি আমার ফেসবুকে একটা ছবি দিয়েছি, বিয়ে, পাগলা বুড়ো। জি বুড়ো বয়সে, 60 বছর বয়সে বিয়ের যে ভীমরতি বা বিয়ে করার যে প্রবণতা মানুষের মাঝে তৈরি হয়। আমি এর আগেও বলেছি যে যৌবন নির্বাপিত হওয়ার আগে কি প্রদীপ নিভে যাওয়ার আগে একটা দপ করে জ্বলে ওঠে, দপ করে যে জ্বলে ওঠে তখন শরীরে একটা জোশ চলে আসে তাহিরির মতো, বুঝতে পারলেন? তো এই জোশের চোটে ঠেলায় পুরুষ মানুষ মনে করে বুড়ি বউ দিয়ে চলবে না, ইয়ং লাগবে আর কি। তো যাই হোক, তো সেই
অবস্থা, সেই মানসিক অবস্থাকে ব্যঙ্গ করে বিয়ে পাগলা বুড়ো সধবার একাদশী হচ্ছে তৎকালীন সময়ের যে অনেকটা মাইকেলের যে একে কি বলে সভ্যতা, শিক্ষিতরা যে মদ খাচ্ছে, তারপরে বিভিন্ন ওই যে পতিতালয়ে যাচ্ছে, এই ধরনের বিষয়ের উপর ভিত্তি করে। ঠিক আছে, ওকে, বুঝতে পারলেন? তাহলে এই যে সধবার একাদশীর বিষয়বস্তু কি? তৎকালীন কি আধুনিকতার নামে যে উচ্ছৃঙ্খলতা, যে মদ্যপান, যে বহুগামিতা, যে পতিতালয়ে গমন বা বহুগামিতা, এই সমস্ত বিষয়গুলি, সভ্যতার নামে যে অসভ্যতা, আধুনিকতার নামে যে নগ্নতা, এই সমস্ত বিষয় নিয়ে সধবার একাদশী। আর বিয়ে পাগলা বুড়ো, এটি বাংলা না ইয়েতে আছে, দেখবেন বাংলাদেশে নাটক আছে, বিয়ে পাগলা বুড়ো প্রহসনটি নাটক আকারে আছে, দেখবেন যে জামাই বারিক মণিশঙ্করবার মাইন্ড করবে, অনন্যা কারণও মাইন্ড করতে পারে, কণিকা ঘোষও মাইন্ড করতে পারে। জামাই বারিক আগের যুগে হিন্দুদের, বিশেষ করে ব্রাহ্মণদের প্রবণতা ছিল, প্রবণতা না, যে সমাজেরই প্রবণতা ছিল, ব্রাহ্মণদেরকে বিয়ে দিয়ে দিত। নিম্ন শ্রেণীর হিন্দুরা জাতে ওঠার জন্য বা উচ্চ জাতে যাওয়ার জন্য নিম্ন শ্রেণীর হিন্দুরা কি করতো? ব্রাহ্মণদের বিয়ে, এক একটা ব্রাহ্মণের 300, 400, 200, 700 করে বউ থাকতো। এবং কিছু কিছু ব্রাহ্মণ ছিল যাদের কাজ ছিল কি বিয়ে করে বেড়ানো, এদেরকে বলা হতো জামাই বারিক। জামাই বারিক এরা এক একটা জায়গায় বিয়ে করতো, আর ওই বাড়িতে যেত, থাকতো, খেত, কাঁসার গ্লাস, বদনা টদনা, ঘটি বাটি নিত, যে নিয়ে আবার আরেক বাড়িতে চলে যেত। এইভাবে তারা, এই জামাই বারিকরা বিভিন্ন জায়গায় কি বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে বেড়াতো। বুঝতে পারলেন? এই যে অনেক স্ত্রী যাদের আছে এবং যারা কি করে এই সমস্ত বাড়ি বাড়ি সিরিয়াল করে এক একটা বাড়িতে কি যে ঘুরে বেড়ায়, এই সমস্ত জামাইদেরকে বলা হতো জামাই বারিক। মণিশঙ্কর চাইলে এখনো পারে আর কি, যদি মনে করে যে সে, আমি জানি না, মণিশঙ্কর তারা মনে হয় ব্রাহ্মণই হবে, শঙ্কর নামটি আমার ধারণা ব্রাহ্মণদেরই হয় আর কি। বুঝতে পারলেন? তো এই যে হ্যাঁ, বামুনের মেয়ে উপন্যাসে আছে অনন্যা কারণ, ঠিকই বলেছ, বামুনের মেয়ে উপন্যাসে আছে। অর্থাৎ এই যে নিচু জাতের, একটু নিচু জাতের নিম্নবর্ণের কি, হ্যাঁ, মাথা গরম হয়ে যায়, ঠিকই বলেছেন। আমি এই জন্যই বললাম যে অনেক হিন্দুরা আবার আছে একটু মাইন্ড করে, কিন্তু আসলেই মাথা গরম হয়ে যায়। ধর্মের নামে কি করে অধর্ম, মানে ধর্মের নাম দিয়ে কি করে অধর্ম সমাজে, এটি আমাদের ধর্মে আছে, আমি বলছি, সেটি যাচ্ছে না, বলছি তাই যে ধর্মের নাম দিয়ে, সংস্কারের নাম দিয়ে, ধর্মের দোহাই দিয়ে কি করে মানুষের পর, নারীদের পর এইভাবে নির্যাতন করা হতো, এবং ধর্মটাকে একটা হাতের কি মোয়া। জি, তো সেটি এই জামাই বারিক। তো আমরা অত গভীরে যাব না, অত বিস্তৃত আলোচনা যাব না। জি, সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, জামাই বারিক, ঠিক আছে। আর দুটি কাব্য ছিল দীনবন্ধু মিত্রের, একটি সুরধুনী কাব্য, দ্বাদশ কবিতা, দুটি কাব্য। কবি ছিলেন না, আসলে দীনবন্ধু কবি নন, নাট্যকার, প্রহসন রচয়িতা। দীনবন্ধু মিত্র মূলত নাট্যকার, প্রহসন রচয়িতা, কবি নন। তারপরে দু একটি কাব্য তিনি লিখেছেন, একটির নাম সুরধুনী কাব্য, দ্বাদশ কবিতা। সুরধুনী কাব্য এবং কি সুরধুনী কাব্য, সুরধুনী কাব্য এবং দ্বাদশ কবিতা। জি, 1873 সালে মাত্র 43 বছর বয়সে মৃত্যু। 1843 সালে মাত্র 1873 সালে মাত্র 43 বছর বয়সে দীনবন্ধু মারা যায়। দীনবন্ধু মিত্রকে ব্রিটিশ সরকার একটা উপাধি দিয়েছিল, এখানে রায় বাহাদুর। জি, দীনবন্ধু মিত্রের উপাধি ছিল কি রায় বাহাদুর, লিখে রাখেন, খুব গুরুত্বপূর্ণ না, তবে একটু লিখে রাখেন। দীনবন্ধুর উপাধি ছিল রায় বাহাদুর। এবার আমরা বিহারী লাল পড়ব। জি, বিহারী লাল লিখে নেন, বিহারী লাল। জন্ম কত সালে? 1835 সালে। বিহারী লাল চক্রবর্তী কত সালে জন্ম? 1835, কলকাতার। জি, কলকাতার
কলকাতার কোথায় জানেন? রবীন্দ্রনাথের হচ্ছে জোড়া সাঁকো আর হচ্ছে জোড়া বাগান। কলকাতার জোড়া বাগান, জোড়া বাগান, জি। রবীন্দ্রনাথের জন্ম কলকাতার জোড়া সাঁকোয়। কলকাতা মানে খুব জোড়া জোড়া নাম আছে আর কি, যে জোড়া। রবীন্দ্রনাথের জন্ম কলকাতার জোড়া সাঁকো, আর বিহারীলালের জন্ম কলকাতার কি জোড়া বাগান, জোড়া বাগানের নিমতলা। কলকাতার জোড়া বাগানের নিমতলা। বিহারীলাল চক্রবর্তীর জন্ম কলকাতার, হ্যাঁ, আনিসুর রহমান, বঙ্কিমের উপাধি ছিল রায় বাহাদুর। যদিও রায় বাহাদুর উপাধি তিনি ব্যবহার করতেন না, রায় বাহাদুর উপাধি বঙ্কিম ব্যবহার করতেন না, কিন্তু বঙ্কিমের উপাধি ছিল রায় বাহাদুর। ঠিকই বলেছেন। কলকাতার জোড়া বাগানের নিমতলা বিহারীলাল, জি। এই বিহারীলাল ছিলেন রবীন্দ্রনাথের গুরু। বিহারীলালকে রবীন্দ্রনাথের গুরু। রবীন্দ্রনাথ ঠাকুরের কি গুরু ছিলেন বিহারীলাল। বুঝতে পারলেন? জি। আর উপাধি কি ভোরের পাখি। উপাধি ভোরের পাখি। অনন্য কারণ রবীন্দ্রনাথের যে নিষ্কৃতি, তারপরে মুক্তি, এগুলো পড়ে তো আমার রাগ হয়। মানে ব্রাহ্মণ সমাজ মানে ওই বিশেষ করে পুরুষতান্ত্রিক বিষয়ের পর রবীন্দ্রনাথের নিষ্কৃতি, ঠিক আছে, তারপরে মুক্তি, ঠিক আছে, এই ধরনের কবিতাগুলি পড়ে খুবই আমার কষ্ট হয় যে আসলেই মেয়েরা যে একসময়, এখনকার যুগের মেয়েরা ঠিক না, বাট ওই সময় মেয়েরা যে আসলেই কি অসহায়ত্বের মধ্যে মানে ছিল। এটা বামুনের মেয়ে আমার ঠিক পুরো পড়া হয়নি, ঠিকই বলেছ, দেখবো আমি। রায়বাহাদুর উপাধি দিত কোনো যারা বিশেষ করে সরকারি কর্মকর্তা ছিল, যারা ব্রিটিশদের অধীনে সরকারি কর্মকর্তা ছিল, তাদের মানে কোনো চাকরিতে খুশি হয়ে। এটা কিন্তু সাহিত্যের জন্য না। রায়বাহাদুর উপাধিগুলো মূলত সাহিত্যের জন্য না। যেমন বঙ্কিম ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, এই সরকারি যারা ব্রিটিশদের অধীনে কর্মকর্তা ছিলেন, তাদের কোনো কোনো কাজে বা কোনো কর্মে অনেক সময় খুশি হলে, জি, তাদের যে চাকরির জনিত কাজে খুশি হয়ে ব্রিটিশরা কাউকে কাউকে উপাধি দিত। জি, একনিষ্ঠতা, দায়িত্ব, কর্তব্যবোধ ইত্যাদি সাহিত্যের কারণে না, বোঝা গেছে? এগুলো ব্রিটিশদের অধীনে যারা চাকরি করত তাদের এই উপাধিগুলো দেওয়া হতো রায় বাহাদুর। তো বিহারীলালকে ভোরের পাখি উপাধিটা দিয়েছিল রবীন্দ্রনাথ। উপাধি ছিল, জি, উপাধি ছিল ভোরের পাখি। বিহারীলালের উপাধি কি ভোরের পাখি। ভোরের পাখি উপাধি কে দিয়েছে? বিহারীলালের শিষ্য রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ হচ্ছে বিহারীলালের কি ভাব শিষ্য। ভাব শিষ্য, জি, সরাসরি শিষ্য না, ভাব শিষ্য, জি। শিষ্য দুই রকম, একটা ডাইরেক্ট শিষ্য, অর্থাৎ যে গুরুর কাছে এসে মন্ত্র নেয়, দীক্ষা নেয়, শিষ্যত্ব গ্রহণ করে। গুরুর কাছে এসে গুরুর চরণ তলে এসে যে দীক্ষা নেয়, সে হচ্ছে সরাসরি শিষ্য। আর যারা দূরে থেকে, এই যে আমাকে অনেকে গুরু বলে ডাকে, ধরেন যারা মজা করে ডাকুক আর সত্যি শ্রদ্ধা করে ডাকুক, এরা হচ্ছে আমার ভাব শিষ্য। সরাসরি তারা আমার শিষ্যত্ব গ্রহণ করেনি বা আমার কাছে দীক্ষা নেয়নি, কিন্তু আমার কথাবার্তা শুনেই তাদের ভালো লেগেছে, আমাকে গুরু বলে বলছে, তারা আমার কি ভাব শিষ্য। বুঝতে পারলেন? অর্থাৎ কারোর একজন সরাসরি শিষ্যত্ব নিলে শিষ্য, আর যদি সরাসরি শিষ্যত্ব গ্রহণ না করেও কাউকে কেউ গুরু বলে ডাকে, তাহলে সে হচ্ছে কি ভাব শিষ্য। রবীন্দ্রনাথ লালনেরও ভাব শিষ্য ছিলেন, তবে লালনের প্রত্যক্ষ প্রভাবটা রবীন্দ্রনাথে পড়েনি। লালনের প্রত্যক্ষ প্রভাবটা রবীন্দ্রনাথে পড়েনি। লালনের গানের প্রভাব পড়েছে, লালনের মানব দর্শের প্রভাব পড়েছে। কিন্তু বিহারীলালের ওঠা বসা ছিল রবীন্দ্র পরিবারে। বিহারীলালের সরাসরি কি ওঠা বসা যাতায়াত ছিল রবীন্দ্র পরিবারে, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। বিহারীলালের পিতা, রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। বুঝতে পারলেন? এই কবির ভক্ত ছিলেন। রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের মাতা সারদা দেবী এই বিহারীলালের কি এই কবি বিহারীলালের ভক্ত ছিলেন, খুব পছন্দ করতেন। মাঝে মাঝে বিহারীলালকে তাদের বাড়িতে ডেকে তার কি কবিতা শুনতেন। ফলে ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ এই বিহারীলালের প্রতি এক ধরনের কি মানে তার বাবা বা মায়ের প্রিয় কবি, এই অর্থে তারও এক ধরনের ভালো লাগা, ফ্যাসিনেশন, আগ্রহ বা আবেগ ছিল।
তো ভোরের পাখি কেন বলা হয়? ভোরের পাখি, জি, ভোরের পাখি কেন বলা হয় শুনে নেন। যে ভোরবেলা পাখি যেমন আপন মনে গান গায়, ভোরবেলা পাখি যেমন আপন মনে গান গায়, সাব্বির তুষার জি গুরু, নাসরিন খাতুন আমরা ভাব শিষ্য, মোরা ভাব শিষ্য, জি আপনারা আমার ভাব শিষ্য। যদি আমাকে গুরু মনে করেন বা আমার কথা আপনাদেরকে প্রাণিত করে, অনুপ্রাণিত করে, ভাবায় বা আপনার জীবনকে অনুপ্রাণিত করে বা জীবনের পথ চলতে আমার আদর্শ সাহায্য করে, আর আপনারা আমাকে মানেন, তাহলে আমি আপনাদের কি ভাব গুরু, আপনারা আমার ভাব শিষ্য। বুঝতে পারলেন? আর ডাইরেক্ট শিষ্য হচ্ছে তারা যারা কি করে, কোনো গুরুর কাছে গিয়ে শিষ্যত্ব বা গ্রহণ করে আর কি। জি, তো ভোরের পাখি কেন? যেই, জি, যেই সকাল, মানে পাখি যেমন ভোরবেলা গান গায় আপন মনে, কেউ তার গান শুনুক বা না শুনুক, খুশি হোক বা রাগ করুক, ঘুম থেকে জেগে উঠে গালি দিক আর ঘুম থেকে জেগে উঠে গান শুনে মজা পাক, তাতে পাখির কিছু যায় আসে না। পাখি আপন মনে নিজের মনের আনন্দে গান গায়। তো বাংলা সাহিত্যের শুরুর দিকে, বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম দিকে এই বিহারীলাল আপন মনে গান ধরেছিলেন, আপন মনে নিজের মনের মাধুরী মিশে গান গেয়েছিলেন। কেউ খুশি হলো, কেউ বেজার হলো, কেউ শুনলো বা না শুনলো, তাতে তার কিছু যায় আসে না। ভোরবেলা পাখি যেমন মনের আনন্দে গান গায়, কারো শোনার অপেক্ষা করে না, কারো ভালো লাগার ধার ধারে না, ঠিক তেমনি আধুনিক যুগের প্রথম অংশে, প্রথম দিকে কবি বিহারীলাল নিজের মনে গান গেয়েছিলেন। ঠিক আছে, কারোর দিকে না তাকে বা কারো চাওয়া পাওয়ায় না খেয়াল করে নিজের মনে গান গেয়েছিলেন। ফলে রবীন্দ্রনাথ বিহারীলালকে ভোরের পাখির সাথে তুলনা করেছেন। ঠিক আছে, রোমান্টিক যুগের সূচনা কিছুটা হয়েছিল বিহার, ঠিকই বলেছেন। রোমান্স ঠিক না, প্রীতম্বনিক রোমান্স না, রোমান্টিক যুগের। রবীন্দ্রনাথ যদিও রোমান্টিক যুগের স্রষ্টা বা তার হাতে রোমান্টিক যুগটা পরিপক্কতা পায়, তবে রোমান্টিক যুগের শুরু আসলে ঠিকই বলেছেন। যেমন গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গদ্যের জনক ঈশ্বরচন্দ্র, গদ্যের সূচনা কিন্তু করেছিল কে? উইলিয়াম কেরি। গদ্যের জনক বিদ্যাসাগর, কিন্তু গদ্যের সূচনা উইলিয়াম কেরির হাতে। ঠিক তেমনি রোমান্টিকতার জনক রবীন্দ্রনাথ, কিন্তু রোমান্টিকতা আসলে শুরু করেছেন কার হাতে? বিহারীলালের হাতে। বুঝতে পারলেন? হ্যাঁ, শত শত নরনারী দাঁড়াইছে সারি সারি, নয়ন খুঁজিছে কেন সেই মুখখানি। জি, এবং বিহারীলালকে বলে গীতি কবিতার জনক। বিহারীলালকে কি বলা হয়? গীতি কবিতার জনক। আর গীতি কবিতার শ্রেষ্ঠ কবিকে রবীন্দ্রনাথ। গীতি কবিতার শ্রেষ্ঠ কবিকে, শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ, কিন্তু গীতি কবিতার জনককে বিহারীলাল। গীতি কবিতা কি? ওই যে বক্তার মনের উচ্ছ্বাস, ওই যে ছন্দ, অলংকার, রূপ, রস, কঠিন, গভীরতা, এত কিছু ভাবার টাইম নাই কবির। বুঝতে পারলেন? বা সহজ কথা না দিয়ে কঠিন কঠিন কথা দিয়ে, কঠিন ভাব দিয়ে, কঠিন অর্থ দিয়ে, ছন্দ অলংকার দিয়ে এত কিছু কবির টাইম নাই। সহজ সরলভাবে মনের সহজ ভাব প্রকাশ করা হয় যে কবিতা, তার নাম গীতি কবিতা। তো গীতি কবিতার জনক বিহারীলাল, কিন্তু বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ গীতিকবি রবীন্দ্রনাথ। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ গীতিকবি রবীন্দ্রনাথ, আর জনক বিহারীলাল, শুরু করেছে বিহারীলাল। শত শত নরনারী দাঁড়াইছে সারি সারি, নয়ন খুঁজিছে কেন সেই মুখখানি। তুমি লক্ষ্মী সরস্বতী, আমি ব্রহ্মাণ্ডের পতি, হোক গে বসুমতী যার খুশি তার। তুমি লক্ষ্মী সরস্বতী, আমি ব্রহ্মাণ্ডের পতি, হোক গে বসুমতী যার খুশি তার। শত শত নরনারী দাঁড়াইছে সারি সারি, নয়ন খুঁজিছে কেন সেই মুখখানি। জি, খুব সহজ সরল ভাষায় মনের আবেগটা প্রকাশ করেছিলেন, সহজ সরল ভাষায়। জি, সর্বদাই হু হু করে মন, বিশ্বে যেন মরুর মতন, চারিদিকে ঝালাপালা, উফ কি জ্বলন্ত জ্বালা। সাধারণ কথা, মানে খুব সিম্পল কথা। সর্বদাই হু হু করে মন, আপনাদের করে না? জি, সর্বদাই হু হু করে মন, বিশ্ব যেন মরুর মতন। হ্যাঁ, চারিদিকে ঝালাপালা, উফ কি জ্বলন্ত জ্বালা। এগুলো হচ্ছে কি এই বিহারীলালের লেখা কবিতা। তো বিহারীলালের কাব্যগ্রন্থগুলির নাম কি? কাব্যগ্রন্থের নাম হচ্ছে, জি লিখে নেন,
সারদা মঙ্গল, সারদা মঙ্গল সাধের আসন। এই সারদা মঙ্গল সাধের আসন লিখেছেন। নিসর্গ সন্দর্শন, নিসর্গ এগুলো লেখা আছে বই পুস্তকে। বন্ধু বিয়োগ প্রেম প্রবাহিনী। সারদা মঙ্গল শ্রেষ্ঠ কাব্য বলা হয়। বিহারীলালের শ্রেষ্ঠ কাব্য মনে করা হয় কি সারদা মঙ্গল কাব্য। এবং প্রশ্ন হবে কোন মঙ্গল? মঙ্গল কাব্যের মঙ্গল নয়, জি মঙ্গল কাব্যের মঙ্গল নয় কোনটি? জি সারদা মঙ্গল। মঙ্গল কাব্যের মঙ্গল নয়, সারদা মঙ্গল। এখানে কবি নিজের প্রেমিকাকে সারদা বলে তুলনা করেছেন। কবি নিজের প্রেমিকাকে কি সারদা মনে করেছেন। জি সারদার সাথে তার প্রেম কেমন? ধরাছোঁয়া। দেবীর সাথে যেমন মানুষের প্রেম থাকে, দেবীকে ভালোবাসা যায় কিন্তু স্পর্শ করা যায় না, শারীরিক কোনো সম্পর্ক থাকে না, প্রেমিকার সাথে কবির সম্পর্ক। ওই যে রোমান্টিকতা মনে আছে, ওই যে রবীন্দ্রনাথের রোমান্টিকতা, এই সবটা তো বিহারীলালের শুরু। জি বঙ্গ সুন্দরী, বঙ্গ সুন্দরী সঙ্গীত শতক। জি সারদা মঙ্গল সাধের আসন, নিসর্গ সন্দর্শন, বন্ধু বিয়োগ প্রেম প্রবাহিনী, বঙ্গ সুন্দরী সঙ্গীত শতক। এর মধ্যে সাধের আসন এই কাব্যটি বিহারীলাল রবীন্দ্রনাথের মা সারদা দেবীর উদ্দেশ্যে লিখেছিলেন। সাধের আসন, সারদা দেবী রবীন্দ্রনাথের মা কবিকে বসার জন্য একটা আসন দিয়েছিলেন। কবিকে বসার জন্য একটা কি আসন নিজের হাতে বানিয়ে বিহারীলালকে এত ভালোবাসতেন। জি সারদা দেবী নিজের হাতে একটা আসন তৈরি করে কবিকে উপহার দিয়েছিলেন। সেই আসন পেয়ে কবি সারদা দেবীকে উদ্দেশ্য করে কাব্যটি লিখেছিলেন সাধের আসন। জি মনে রাখবেন রবীন্দ্রনাথের মাতা সারদা দেবীর উদ্দেশ্যে বিহারীলাল কোন কাব্যটি লিখেছিলেন? সাধের আসন। আর বিহারীলালের শ্রেষ্ঠ কাব্যের নাম কি? সারদা মঙ্গল। অন্যান্য কাব্য কি? নিসর্গ সন্দর্শন, বন্ধু বিয়োগ, প্রেম প্রবাহিনী, বঙ্গসুন্দরী, সঙ্গীত শতক। তবে এইটাকে কেউ কেউ গানের বইও বলেছে। মনে রাখবেন বিহারীলালের সঙ্গীত গ্রন্থের নাম কি? যদি কেউ প্রশ্ন করে বিহারীলালের সঙ্গীত গ্রন্থ বা গানের গ্রন্থের নাম কি, তাহলে বলবেন সঙ্গীত শতক। কাদম্বরী দেবীর কাছ থেকে পাওয়া না এর মা? কাদম্বরী দেবীর কাছ থেকে কি ভাবির কাছ থেকে? দেখতে হবে। কাদম্বরী দেবীর কাছ থেকে, হ্যাঁ দেখি তাহলে আমি তাহলে একটু মিস্টেক করতে পারি, হতে পারে মিরাজ শেখ অনিক। সারদা দেবী না কাদম্বরী দেবী? আচ্ছা আমি দেখে জানাবো, আমি মিস্টেক করছি। মানে আসনটা রবীন্দ্র পরিবার থেকে পেয়েছিলেন কাদম্বরী দেবীকে নিয়ে। ঠিক আছে তাহলে, ঠিক আছে ওকে, তাহলে একটু কারেকশন করে নাও। কাদম্বরী দেবীকে নিশ্চয়ই তোমাদের আর বলার দরকার নাই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে রবীন্দ্রনাথের মাতা না, রবীন্দ্রনাথের যে ভাবি আর কি, কাদম্বরী দেবী, তার কাছ থেকে পেয়েছিলেন। ঠিক আছে, ধন্যবাদ। বিহারীলালের সম্পাদিত 3টি কাব্য ছিল। বিহারীলাল সম্পাদিত 3টি কাব্য তো নয়, পত্রিকা ছিল। লিখে নেন সম্পাদিত পত্রিকা। জি সাহিত্য সন্দর্শন সম্পাদিত পত্রিকা কি? জি সাহিত্য সন্দর্শন। বিহারীলাল সম্পাদিত পত্রিকা 3টি ছিল। ভুলে গেলাম যে বিহারীলাল সম্পাদিত 3টি পত্রিকা 3টার নাম কি? দেখেন এক্ষুনি ভুলে গেলাম। বিহারীলাল, মনে আছে আপনাদের পত্রিকার সময় বলেছিলাম, ভুলে গেছি আমি। বিহারীলাল সম্পাদিত 3টি পত্রিকা তিনি সম্পাদনা করেছিলেন। বিহারীলাল, আপনাদের কেউ বলতে পারবেন? আমি ভুলে গেছি। বিহারীলাল 3টি, যদি খুব অপ্রধান সাময়িক পত্র, কিন্তু 3টি পত্রিকা সম্পাদনা করেছিলেন। বিহারীলাল সম্পাদিত পত্রিকা সাহিত্য সংক্রান্ত অবোধ বন্ধু। হ্যাঁ ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। দেখুন অবোধ বন্ধু পূর্ণিমা। জি অবোধ বন্ধু পূর্ণিমা সাহিত্য
সংক্রান্তি। জি, বিহারীলাল সম্পাদিত 3টি পত্রিকা ছিল অবোধ বন্ধু, পূর্ণিমা, সাহিত্য সংক্রান্তি। জি, 1894 সালে বিহারীলাল মারা যান। 1894 সালে মারা যান। জি, তো বিহারীলাল নিয়ে আমাদের খুব বেশি কিছু পড়ার নেই। রিটেনে যারা তার শুধু ওই তথ্যটি মনে রাখবেন, বিহারীলালকে কেন ভোরের পাখি বলা হয়, আর প্রিলিমিনারি থেকে প্রশ্ন হবে ভোরের পাখি কার উপাধি, বিহারীলাল উপাধি কি, জন্ম মৃত্যু সাল, উপাধিটা কে দিয়েছিল। জি, আর গ্রন্থগুলির নাম মনে রাখবেন। খুব বড় মানের কবি নয়, তারপরেও যেহেতু রবীন্দ্রনাথের গুরু কাজে তার নামটা জরুরি। আমাদের আজকের শেষ কবি জি জীবনানন্দ দাশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই কবি। বিসিএস সহ বাংলাদেশে যত রকম পরীক্ষা হয়, জি অতি গুরুত্বপূর্ণ কবি জীবনানন্দ দাশ। জি, লিখে ফেলেন। কলম মার্কার কই গেল, পড়ে গেল। লিখেছেন জীবনানন্দ দাশ। জন্ম কত সালে? আচ্ছা, কাদম্বরী দেবী হচ্ছে বলেছে, খুব ডিটেলস বলার কিছু নয়। কাদম্বরী দেবী হচ্ছে রবীন্দ্রনাথের ভাবি, বড় ভাবি আর কি। জি, যাকে আপনারা বৌদি বলেন। রবীন্দ্রনাথের বড় ভাই, ঠিক আছে, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। রবীন্দ্রনাথের বড় ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। তাকে নিয়ে রবীন্দ্রনাথের সাথে অনেক রোমান্টিক গল্পগুজব আছে। তো সেগুলো যেহেতু একান্ত ব্যক্তিগত বিষয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে এই ধরনের ফর্মাল ক্লাসে বা জবের ক্লাসে আলোচনা করা অপ্রাসঙ্গিক। বুঝতে পারলেন? জি, আচ্ছা। জন্ম 1899 সালের 18 ফেব্রুয়ারি। কোথায়? বরিশাল। জি, 1899 সালের 18 ফেব্রুয়ারি বরিশাল। 1899 সালে আরেকজন জন্মেছেন। কে? 1899 সালে আরেকজন জন্মেছেন। না, দাস বানান দন্তস্ব দিয়ে হবে না, জীবনানন্দ দাশ এই বানান দন্তস্ব দিয়ে না, তালবস্য দিয়ে। জি, কেউ যদি দন্তস্ব দিয়ে লেখে তাহলে ভুল করেছে। জি, তাহলে 1899 সালে 18 ফেব্রুয়ারি কোথায় জন্ম? বরিশালে। 1899 সালে জন্মেছেন কে, এমন একটি প্রশ্ন হবে। তাহলে 1899 সালে জন্মেছেন কে? কাজী নজরুল। জীবনানন্দ দাশ। তাহলে একটা দেখে ঝাঁপ দিন না, কিন্তু একটা দেখে ঝাঁপ দেওয়া যাবে না। নজরুল থাকলে নজরুল, জীবনানন্দ দাশ থাকলে জীবনানন্দ দাশ, উভয়ই থাকতে পারে। অনেকে তাড়াহুড়া করে কিন্তু নজরুল থেকে ঝাঁপ মারবে, জীবনানন্দ দাশ থেকে ঝাঁপ মারবে। যে ঝাঁপ দেওয়ার আগে একটু লক্ষ্য করবেন। জি, তাহলে জীবনানন্দ দাশ 1899 সালের 18 ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেছেন। পিতার নাম কি? সত্যানন্দ দাশ। পিতার নাম সত্যানন্দ দাশ। মাতার নাম কি? খুবই বিখ্যাত। পিতার সে অন্যান্য অনেক কবি আছে, মাতার নাম আমরা বলিনি। অনেক কবি আছে মাতার নাম আমরা বলিনি, কেন? দরকার নাই বা আসবে না, বা মায়ের নাম পাওয়াই যায় না। বাট এই যে কবি জীবন দাশের মায়ের নামটা অতি জরুরি, কুসুম কুমারী দাস। কেন এত জরুরি? কারণ কুসুম কুমারী দাস নিজে একজন কবি। জীবন দাস হচ্ছে কবির পেটের কবি। জি, তাহলে কবির পেটের কবিকে, কবির পেটের কবি জীবনানন্দ দাশ, কবির পেটের কবি। তাহলে কুসুম কুমারী দাস, মা কুসুম কুমারী দাস নিজেও একজন কবি। তার বিখ্যাত একটি কবিতা নিশ্চয় সবাই জানেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আচ্ছা, 18 ফেব্রুয়ারি আমার কাছে তথ্য আছে। জি, আর যদি 17 ফেব্রুয়ারি দেখব। তারিখটা নিয়ে ইদানিং বিভ্রান্ত হচ্ছে কেন? কারণ ওই যে বাংলা, সে সময় জন্ম তারিখগুলো ছিল মূলত বাংলা। তো
তো বাংলা তারিখটাকে এখন ঠিক করার জন্য আবার অনেকে বিভ্রাটটা ঘটাচ্ছে। আসলে আগের যুগের যে মানুষের জন্ম ছিল সেগুলো ইংরেজি তারিখ কেউ জানতো না, তারিখ ছিল বাংলা। এই বাংলা তারিখ থেকে পরবর্তীতে ইংরেজি করা হয়েছে। এইটা নিয়ে ইদানিং এক ধরনের বিভ্রাট সৃষ্টি হয়েছে। তারপরে আপনার আরও একটু নিশ্চিত হতে চাইলে আমি আরও অথেন্টিক তথ্য, আমার জানা মতো 18 ফেব্রুয়ারি। জি, ওকে। তো তাহলে কুসুমকুমারী দাসের সে বিখ্যাত লাইন, সে কবির পেটের কবি। জীবন দাস কার কাছ থেকে কবিতা লেখার প্রেরণা পেয়েছিলেন? জীবনানন্দ দাস কার কাছ থেকে কবিতা লেখার প্রেরণা পেয়েছিলেন? জীবনানন্দ দাসকে কবিতা লেখার উৎসাহ দিতেন কে? কার অনুপ্রেরণায়, কার উৎসাহে, কার আদর্শে জীবন দাস কবিতা রচনায় ব্রতী হয়েছিলেন? মা কুসুম কুমারী দাস, মনে রাখবেন। জি, কুসুম কুমারের বিখ্যাত কবিতা আদর্শ ছেলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো জীবন দাসের পেশা কি ছিল? অধ্যাপনা। জীবনানন্দ দাসের পেশা ছিল কি? অধ্যাপনা। জি, জীবন দাস ছিলেন ইংরেজি সাহিত্যের অধ্যাপক, একটু লিখে রাখতে পারেন। জীবনানন্দ দাস ছিলেন ইংরেজি সাহিত্যের অধ্যাপক, ইংরেজি সাহিত্যের অধ্যাপক। জি, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জীবনানন্দ দাস ইংরেজি সাহিত্যে MA করেছিলেন, MA। জি, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA পাশ করে জি বরিশালের ব্রজমোহন কলেজ, BM কলেজ, বরিশালের ব্রজমোহন বা BM কলেজ এখন আছে, সেই কলেজের আছেন নাকি ছাত্র? জি, বিখ্যাত কবি জীবন দাস বরিশালের ব্রজমোহন কলেজে কি শিক্ষকতা করতেন, ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ, আজ উপাধিগুলো লিখে নি। উপাধি কি? অনেক উপাধি। তিমির হননের কবি, রূপসী বাংলার কবি, নির্জনতার কবি, নির্জনতম কবি, মৃত্যু চিন্তার কবি। জি, তিমির হননের কবি, রূপসী বাংলার কবি, নির্জনতার কবি, নির্জনতম কবি, মৃত্যু চিন্তার কবি, চিত্র রূপময়তার কবি। তিমির হননের কবি, রূপসী বাংলার কবি, নির্জনতার কবি, নির্জনতম কবি, মৃত্যু চিন্তার কবি, চিত্র রূপময়তার কবি, শুদ্ধতম কবি, শুদ্ধতম কবি। আরো নানাজন নানা উপাধিতে জীবনানন্দ দাশকে ভূষিত করেছে। জি, আর জীবনানন্দ দাশের সাথে কোন নদীর স্মৃতি জড়িত আছে? তাহলে বলুন ধানসিঁড়ি নদী। জি, জীবনানন্দ দাশের সাথে কোন নদীর স্মৃতি জড়িয়ে আছে? ধানসিঁড়ি নদীর স্মৃতি। শুদ্ধতম কবি জীবন দাস, শুদ্ধতম কবি। চিত্ররূপময়তার কবি কে বলেছেন? রবীন্দ্রনাথ। চিত্ররূপময়তার কবি কে বলেছেন জীবন দাসকে? রবীন্দ্রনাথ। নির্জনতম কবি কে বলেছেন? বুদ্ধদেব বসু। লিখে নেন, নির্জনতম কবি কে বলেছেন? বুদ্ধদেব বসু। চিত্ররূপময়তার কবি কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। জি, রূপসী বাংলা, বাংলার প্রকৃতি। রূপসী বাংলার কবি কেন? বাংলার প্রকৃতি, বাংলার মাঠ, নদী, ধান ক্ষেত, বটগাছ, তাই না, ফড়িং, দোয়েল, ঘুঘু, পেঁচা নিয়ে লিখেছেন। তিমির হননের কবি, তিমির হনন। তিমির মানে অন্ধকার, অন্ধকারকে হনন করে আলো, অন্ধকারকে ভেদ করে কি আলোর দিকে তিনি নিতে চেয়েছেন তার কবিতায়, এই জন্য তিমির হননের কবি। নির্জনতার কবি, নির্জনতা পছন্দ করতেন। পরাবাস্তবতার কবি, থ্যাংক ইউ, ভুলে যাচ্ছিলাম আমি। পরাবাস্তবতার কবি, পরাবাস্তবতার কবি, পরাবাস্তবতা, পরাবাস্তবতার কবি। পরাবাস্তব, বাস্তব না কি,
বাস্তবতার মধ্যে অলৌকিকত্ব, বাস্তবতার মধ্যেও কি জীবন দাসের কবিতা যেন অনেকটা কি রূপকথার গল্পের মতো। জীবন দাসের কবিতা অনেকটাই কি রূপকথা, বাস্তবতার মধ্যে পরাবাস্তব, বাস্তবতার মধ্যে কি পরাবাস্তব। বুঝতে পারলেন? জীবন দাস বলছে যে দুটো গাছ, এই দুটো গাছ একটা আর একটার মধ্যে ঢুকে গেছে। কেন মনে আছে আপনাদের? সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর। আমার রিমোট হয়ে গেল, ঠান্ডা হয়ে গেলাম। এই এসিতে ঠান্ডা হয়ে যায় আবার গরম হয়ে যায়, কি করি বলেন? বুঝতে পারলেন? দেখবেন একটা কবিতা সেন্টারের বইয়ে কি সেখানে লেবুর শাখা নুয়ে থাকে ঘাসের উপর, লেবুর শাখা নুয়ে থাকে ঘাসের উপর অন্ধকারে। কেন লেবুর শাখা অন্ধকারে নুয়ে থাকে? অন্ধকার হলে লেবুর শাখা ঘাসের দিকে নুয়ে যায়। কেন? ওই ঘাসের সাথে ওই লেবুর শাখার প্রেম, ঘাসের সাথে লেবুর শাখার প্রেম। কাজে যখন অন্ধকার হয় তখন লেবুর শাখা কি করে, চুপ করে, যখন কেউ দেখে নাই, চুপ করে ঘাসের সাথে ঠেকে যায়, তাই না? যখন দেখেন আশেপাশে কেউ নাই, তখন যখন প্রেমিকাকে জড়ায় ধরেন, দেখেন বর্ষার দিনে, তাই না, হুড তুলেছেন রিক্সায়, দেখেন আশেপাশে লোকজন নাই, কিংবা পার্কের বেঞ্চে বসে দেখলেন কেউ নাই, এবার প্রেমিকাকে জড়িয়ে ধরলেন, লেবুর শাখা কি নুয়ে যায় কি অন্ধকার ঘাসে। কেন? লেবুর শাখা, ঘাসের সাথে লেবুর শাখার প্রেম। প্রকৃতিতে প্রেম থাকে। একটা গাছের ডাল আর একটা গাছের ডালের মধ্যে ঢুকে গেছে। কেন? দুই গাছের মধ্যে প্রেম, দুই গাছের মধ্যে কি প্রেম। এক গাছ আরেক গাছের ডালে ডালে ঢুকে গেছে, মিশে গেছে। রাস্তার দুই পাশে গাছ, দুই দিকে যেতে পারতো, গাছের ডালগুলি দেখবেন কি এসে মিশে গেছে। কেন? জীবন দাস এই বাস্তবতার মধ্যে এক ধরনের পরাবাস্তবতা তৈরি করেছেন, অলৌকিকত্ব তৈরি করেছেন। প্রকৃতির সকল বস্তু, তার মধ্যে এক ধরনের কি প্রেম আছে। এটার নাম হচ্ছে সুররিয়ালিজম শব্দটি, ইংরেজি শব্দটা। পরাবাস্তবতার ইংরেজি কি? সুররিয়ালিজম। মনে থাকবে? জি, পরাবাস্তবতাকে ইংরেজিতে বলা হয় সুররিয়ালিজম। তাহলে যদি প্রশ্ন হয় যে বাংলা সাহিত্যে সুররিয়ালিজমের কবিকে, সুররিয়ালিজমের কবি, পরাবাস্তবতাকে ইংরেজিতে বলা হয় কি? সুররিয়ালিজমের কবি। সুররিয়ালিজম, পরাবাস্তবতা। জি, মৃত্যু চিন্তার কবি। জীবনানন্দ দাশ বেশি পড়লে মৃত্যু প্রবণতা বেড়ে যায়। জীবনানন্দ দাশ যদি বেশি পড়েন তাহলে আত্মহত্যার প্রবণতা বেড়ে যেতে পারে, আত্মহত্যার প্রবণতা বেড়ে যেতে পারে। জীবনানন্দ দাশ খুব বেশি পড়া যাবে না। বেশি যদি পড়েন, গভীর নিমগ্ন হয়ে যান, তাহলে কি হবে? আত্মহত্যা প্রবণতাটা বেড়ে যেতে পারে। জীবন দাসকে বলে মৃত্যু চিন্তার কবি। বুঝতে পারলেন? জীবন দাসের যে বেলা অবেলা কালবেলা কাব্য আছে, এই যে চারিদিকে শুকরের চিৎকার, শুকুরের প্রসব বেদনা। জীবনটা একটা যন্ত্রণা, জীবন একটা কি যন্ত্রণা। চিৎকার, চেঁচামেচি, হট্টগোল, নাই, খাও দাও, মারামারি, এই যে কি এটা জীবন? এটা কোনো জীবন হলো? এই যে আমি যে প্রকৃতি দেখবো, আকাশ দেখবো, বলছে হ্যাঁ, পৌষের রাতে হিম হয়ে শুয়ে রব, পৌষের রাতে হিম হয়ে শুয়ে রব অন্ধকারে, কোনোদিন জাগবো না আর, কোনোদিন জাগবো না আমি। এমন একটা জীবন চাই আমি শুয়ে কি করবো? আকাশ দেখবো, প্রকৃতি দেখবো, আকাশ দেখবো, দোয়েল উড়ে যাচ্ছে, শালিক এসে ঘাসে বসছে, তাই না, গুবরে পোকা ঘুরে বেড়াচ্ছে, ফড়িং এসে নেচে বেড়াচ্ছে, বৃষ্টি পড়বে, আমি শুধু তাকিয়ে দেখবো। কেউ আমাকে বিরক্ত করবে না, তা নয়। জীবন কি এই সকালবেলা উঠে যে প্রাইভেট পড়াও, কোচিং করাও, তারপর বউ বলছে বাজারে যাও, সবজি নাই, মাছ নাই, বাচ্চা ট্যাঁ করতেছে, বলছে ডাইপার আনো, তারপরে চকলেট খাবো বাবা, তারপরে বাবা মা ফোন দিয়েছে মায়ের ওষুধ লাগবে, বাবার ডায়াবেটিস বেড়ে গেছে, তারপরে ছোট বোন বলতেছে জামা কেনা লাগবে, কলেজ থেকে প্রিন্সিপাল ফোন দিয়েছে, কি ব্রিয়া মিয়া কি করতেছে, বলে কোচিংয়ে ক্লাস না, কলেজের ক্লাস কখন নিবা, টাইম পার হয়ে গেছে, তাই না?
এই যে জীবনের যে যন্ত্রণা, জীবনদাসে বিরক্ত হতেন যে ধর এগুলো কিসের জীবন। পৌষের রাতে হিম হয়ে শুয়ে রব, কোনোদিন জাগবো না, কোনোদিন ডাকবে না কেউ, আর কোনোদিন জাগবো না। আমি জাগবো না, কেউ ডাকবেও না। কেউ ডাকবে? পৌষের রাতে যখন হিম হয়ে শুয়ে থাকবেন মাঠে ঘাসে, ঘাসের মাঝে ঘাস হয়ে শুয়ে থাকবে, ঘাসের মাঝে ঘাস হয়ে শুয়ে থাকবো, কোনোদিন জাগবো না, আর কোনোদিন আর কেউ ডাকবে না। কেউ লীন হয়ে যেতে চেয়েছেন, প্রকৃতির সাথে মিশে যেতে চেয়েছেন। জীবনকে তিনি কি বিরক্ত মনে করেছেন অনেক সময়। মৃত্যু একটা দরজা, জীবনদাস মনে করেন মৃত্যু একটা কি দরজা। এই দরজা তো এই পারে জীবনটা খুব কষ্টের, খুব গ্লানি, শুকরের চিৎকার, প্রসব বেদনা ইত্যাদি ইত্যাদি। তার চেয়ে যদি কি একটু পার হয়ে দরজাটা খুলে ওই পার চলে যায়, তাহলে মজা। ওই পারে কোনো যন্ত্রণা নাই। কেউ কেউ মনে করেন জীবনদাস আত্মহত্যা করেছেন। আসলে এটা নিয়ে দ্বিমত আছে। আসলে আত্মহত্যা করেছিলেন নাকি উনি ট্রামের নিচে পড়ে মারা গেছিলেন। কলকাতার ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি ট্রামের নিচে, ট্রাম অত্যন্ত ধীর গতির বাহন, সাইকেলের চেয়েও আসতে যায়। জি, কলকাতা শহরে চলে ট্রাম, অত্যন্ত ধীর গতিতে যায়। সাধারণত ট্রামের নিচে পড়ে কেউ মারা যায় না। জি, কলকাতার ইতিহাসে প্রথম ট্রাম দুর্ঘটনায় মারা গেছেন জীবনানন্দ দাশ। ধারণা করা হয়, কেউ কেউ বলেন যে না, তিনি আপন ভোলা, আত্মভোলা ছিলেন, হয়তো কবে হাঁটছিলেন, অন্য কিছু খেয়াল করছিলেন, করতে করতে ট্রামের নিচে ঢুকে পড়েছেন। আর কেউ কেউ মনে করলেন যে তিনি আসলে এই যন্ত্রণাময় জীবন থেকে মুক্তি চেয়েছিলেন, ফলে তিনি এবং জীবনদাসের জীবন অত্যন্ত অভাব অনটন ছিল। যদিও শিক্ষকতা করতেন, কিন্তু এখনকার যুগে শিক্ষকদের মতো ওই যুগে শিক্ষকদের তো আর্থিক সচ্ছলতা ছিল না। টাকা পয়সা যা পেতেন, বই পুস্তক বের করে টাকা নষ্ট করতেন, কিন্তু সেইগুলো বই পুস্তক আর বের হতো না। বুঝতে পারলেন? প্রকাশিত হতো, বের হতো, কিন্তু বিক্রি হতো না। জীবনদাসের বই বিক্রি হতো না। কে পড়বে এসব কবিতা আন্দাজে? বলছে, 1000 বছর ধরে আমি পথ হাঁটতেছি পৃথিবীর পথে, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগরে। তো বলছে, পাগল নাকি এই লোকটা? 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। 1000 বছর ধরে কোনো মানুষ কি হাঁটতে পারে? বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন 1000 বছর ধরে আমি পথ হাঁটতেছি পৃথিবীর পথে। এখন বোঝান আমাকে যে একজন মানুষ কি 1000 বছর ধরে পথ হাঁটতে পারে? একজন মানুষ কি 1000 বছর ধরে পথ হাঁটতে পারে? এটি তো সুররিয়ালিজম, এটি সুররিয়ালিজম। আপনি তো এখন হাঁটছেন, তাই না? আপনি যখন ছিলেন না তখন কি হাঁটেননি? আপনি যখন জন্মাননি তখনও হেঁটেছেন। আপনি যখন জন্মাননি তখন আপনি পিতার মধ্যে ছিলেন না? আপনি ক্রোমোজোম থেকে হয়েছেন, তো পিতার মধ্যে তো ছিলেন, পিতার ক্রোমোজোমে ছিলেন। তাহলে পিতা যখন হেঁটেছে আপনি হাঁটেননি? পিতা যখন হেঁটেছে আপনি হেঁটেছেন। আপনার পিতা যখন হয়নি, আপনার পিতা কার মধ্যে ছিল? তার পিতার ক্রোমোজোমে ছিল। তার পিতা আপনার দাদা যখন হেঁটেছে আপনিও তখন হেঁটেছেন। এইভাবে একজন মানুষ চেতনার মধ্য দিয়ে, অস্তিত্বের মধ্যে 1000 বছর ধরে হাঁটে। বুঝতে পারলেন? আপনি যখন ছিলেন না, আসলে কোথায় ছিলেন? পিতার মধ্যে। পিতা আবার কার মধ্যে ছিল? তার পিতার মধ্যে। তার পিতা কার মধ্যে ছিল? তার পিতার মধ্যে। ওই যে আপনার পদ্দাদা সদ্দাদা যখন হেঁটেছে
তখন তার মধ্যে আসলে কি আপনিও হেঁটেছেন। আপনি ধর্মের কথায় যদি আসেন, এটা তো বিজ্ঞানের কথা, তাহলে পৃথিবীর সকল আত্মার বয়স এক, জানেন তো? স্রষ্টা পৃথিবীর সকল আত্মা সৃষ্টি করেছে কি একই দিনে। তার মানে আপনি আর আমি তো একদম সেম টু সেম বয়সের দিক থেকে। জি, আত্মার বয়স, শরীরের তো কোনো বয়স নাই, বয়স তো আত্মার। জি, আপনার বাচ্চা এত স্ত্রী পাকা কেন, আমার বাচ্চা এত স্ত্রী পাকা কেন? আসলে ও তো আমার চেয়ে ছোট না, ওর আর আমার বয়স কি একই। আপনার যে ছোট বোন আপনার মতো পাকা না, আপনার চেয়েও পাকা। আপনার বাড়ি যে ছোট বাচ্চাটা ভাইয়ের বা বোনের, সে আপনার চেয়ে স্ত্রী পাকা কেন? আপনি কি তাকে ছোট ভাবছেন? সে তো দেহে ছোট, কিন্তু আত্মার বয়স কি এক। পটভূমি নাই মণিশঙ্কর, যেটুকু জানো সব সব বিকৃত, সব মিথ্যা, সব ভণ্ডামি, কোনো পটভূমি নাই। বনলতা সেন নামে কেউ আসলে ছিল না, কবি কল্পনা করে, সবই কবির কল্পনা। কোনো ঐতিহাসিক পটভূমি নাই, কোনো ব্যক্তিগত পটভূমি নাই। কবি নিজের মনের মাধুরী মিশিয়ে একটা বনলতা সেন বানিয়েছেন। তুমি রাজশাহীর একটা মেয়েকে নিয়ে কবিতা লিখলে, আসলে রাজশাহীর এই নামে কোনো মেয়ে নাই। হ্যাঁ, নাটোরের কেউ থাকতেও পারে কবিতা, সে বনলতা সেনই যে হবে, সেই মেয়েটা যে নাটোরের এমন না। আসলে এটা নিয়ে মানুষ কল্পনা করে নাটোর বানিয়েছে, বনলতা সেন বানিয়েছে, এগুলো এটা কবির এক ধরনের কি ইমাজিনেশন। ওইটার নামই তো কি সুররিয়ালিজম, কল্পনা। এক দেশে ছিল এক রাজা, তার ছিল 7টা রানী। এই 7টা রানীর বাচ্চা হয় না। এলো এক দরবেশ, সেই দরবেশ দিল একটা শিকড়, 6 রানী বেটে খাইলো। ছোট রানী, ঠিক আছে, বেটে রেখে গোসল করতে গেছিল, অন্য রানী পাইলো না, সে পাটালুড়া ধুয়ে খেলো, তার হলো একটা বানর বাচ্চা। অন্য রানীর ছেলেরা বাণিজ্যে যাবে, এই বানর বলে আমিও বাণিজ্যে যাব। এটা সুররিয়ালিজম, কল্পনা। এই নাটোরে বনলতা সেন, এটা সবই কবির কি কল্পনা। এখানে কোনো বাস্তবতা নাই ভাই, পরা বাস্তবতা। জসীমউদ্দিনের দাদির কবরে ডালিম গাছ ছিল কিনা, এই গবেষণা করে আপনি পিএইচডি পাইতে পারেন, সমস্যা নাই, কিন্তু এটার কোনো সাহিত্যের কোনো সত্য নাই। সাহিত্য হচ্ছে কি লিটারারি ট্রুথ, মানে গবেষণালব্ধ ঐতিহাসিক কোনো ট্রুথ না। বিবাহ করেছিলেন, জি, জীবনে 1 উইকেট ফেলেছিলেন। লাবণ্য, স্ত্রীর নাম কি ছিল? লাবণ্য। জীবন দাসের স্ত্রীর নাম লাবণ্য। 1 উইকেট ফেলে জীবন তার তেনা, যে এই উইকেট নিয়েই তার জীবন যায়। তিনি এই উইকেট বারবার ফেলে দিতে চেয়েছিলেন, এই উইকেট আর পড়েনি, উইকেটই থেকে ফেলে দিয়েছে। জি, জীবন দাসের স্ত্রীর নাম ছিল লাবণ্য। তবে তাদের পারিবারিক জীবন সুখের ছিল না, পারিবারিক জীবন ছিল অসুখের। কবিদের পারিবারিক জীবন খুবই কি, জি, গোটা পৃথিবীতেই কবি খুব কম খুঁজে পাওয়া যাবে যাদের পারিবারিক জীবন প্রেম প্রীতিতে পরিপূর্ণ ছিল। জি, এরকম ছিল না, কারণ কবিরা একটু আত্মভোলা, আপন ভোলা, বোহেমিয়ান, সংসার বিরাগী, এই ধরনের মানুষকে স্ত্রীরা পছন্দ করে না, মেয়েরা পছন্দ করে, বান্ধবীরা পছন্দ করে, জি, কিন্তু বউরা পছন্দ করে না। জি, কবি যে কোনো মেয়ের দিকে তাকায়, যে কোনো পাশের বাড়ির ভাবির দিকে তাকায়, চোখ নিয়ে, নাক নিয়ে, কান নিয়ে, জি, কবিতা লেখে, এটা স্ত্রীরা পছন্দ করেন না। আবার সংসারে খাট, আলমারি, বইয়ের গহনা কেনার বদলে কি করে, ওই বই ছাপায়, সেই বই আবার বাজার বিক্রি হয় না, এরকম স্বামীকে বউরা পছন্দ করেন না। বউরা পছন্দ করে গহনা বেশি, স্ত্রীর গহনা চুরি করে বেছে জীবন দাস কি করতো, বই ছাপাতো। বুঝেন নাই? জি, তো কাজেই তো বউ কি স্বামীকে আদর করবে? জুতা পিটা করতো, বউ আদর করবে কোন স্বামীকে? যে স্বামী চুরি ডাকাতি করে হোক, আর কিডনি বেচে হোক, আর ঘুষ খেয়ে হোক, বউকে যদি গহনা বানিয়ে দেয়, অলংকার বানিয়ে দেয়, তাহলে না বউ খুশি। জি, বনলতা সেন নামে কেউ আসলেই ছিল কিনা সেটিও যেমন কল্পনা। সে কি ছিল, বণিকা না কণিকা, সেটিও সবই কল্পনা। 1000 বছর ধরে, এবং জীবন দাসের কবিতার উপর পিএইচডি করেছেন একজন ক্লিন্টন বি সিলি। জি, ক্লিন্টন
বি সিলি। জীবনানন্দ দাশের কবিতার উপরে কি করেছেন? একজন ইংরেজ গবেষক গবেষণা করে পিএইচডি ডিগ্রি পেয়েছেন, তার নাম কি? ক্লিন্টন বি সিলি। নিশ্চয়ই দেখেছেন, অতি সাম্প্রতিক একটা পরীক্ষায় এসছে যে জীবনানন্দ দাশকে নিয়ে ইংরেজিতে কোন কবি কবিতা লিখেছেন বা ইংরেজিতে অনুবাদ করেছেন। জীবনানন্দ দাশের কবিতা ইংরেজিতে অনুবাদ করেছেন কে? ক্লিন্টন বি সিলি। তিনি জীবনানন্দ দাশের কবিতাগুলি, বিখ্যাত কবিতাগুলি ইংরেজিতে অনুবাদ করেছেন এবং জীবনানন্দ দাশকে নিয়ে কি করেছেন? গবেষণা করেছেন। জি, আপনিও গবেষণা করে বনলতা সেনকে নাটোরের একটা মেয়ে বানাইতে পারেন, রাজশাহীর মেয়েও বানাইতে পারেন, যশোরেরও বানাইতে পারেন। আমি আবার বলছি, সবই কল্পনা। কবি নিজে কিছুই যেহেতু বলে যাননি, কবি যেহেতু এরকম করে সরাসরি কিছু বলে যাননি, কবি ওই যে বললাম যে জসীমউদ্দিনের দাদির কবরে ডালিম গাছ ছিল কিনা, এটি একটা ভুয়া গবেষণা। জি, তো যাই হোক, জি, জীবনানন্দ দাশের একটি কবিতা আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। জীবনানন্দ দাশের একটি কবিতা একটু পড়ে শোনাচ্ছি। জি, বলছে, দেখেন, আমার খুব ভালো লাগার একটা কবিতা জীবনানন্দ দাশের। 8 বছর আগের একদিন, কবিতার নাম 8 বছর আগের একদিন। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, ঘুম ছিল জ্যোৎস্নায়, তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমাইবার। জানি, তবু জানি, নারীর হৃদয় প্রেম গৃহ শিশু নয় সবখানি, অর্থ নয়, কীর্তি নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতর খেলা করে, আমাদের ক্লান্ত ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছি টেবিলের পরে। স্যার কি বললেন কিছুই বুঝলাম না, তাই না? জি, মনে মনে বলছেন স্যার কি যে বললেন। বধূ শুয়েছিল পাশে, বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল। বুঝতে পারলেন? সব ছিল, টাকা পয়সা আছে। দেখেন, মাঝে মাঝে এমন হয় না, জি, মাঝে মাঝে এমন হয় না যে কি যেন নাই, কি যেন ছাতা ভালো লাগছে না, এরকম হয় না শিক্ষার্থী বন্ধুরা? কি জানি ছাতা কিছু ভালো লাগছে না। আপনার আসলে কি নাই? বাবা আছে, মা আছে, ভাই বোন আছে, তাই না? খাবার দাবার আছে, মোটামুটি সচ্ছলতাও আছে, সবই আছে। বউ আছে, স্বামী আছে, প্রেমিক প্রেমিকা আছে, বন্ধু বান্ধব আছে। তারপরে মনে হয় না যে বুকের ভিতরটা ফাঁকা ফাঁকা লাগছে, একা একা লাগছে, ধুর ভালো লাগছে না। এই যে ভালো লাগছে না কেন, কবি বললেন, জানি, তবু জানি, নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের রক্তের ভিতর খেলা করে, আমাদের ক্লান্ত ক্লান্ত করে। সব আছে, কীর্তি আছে, সচ্ছলতা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, বাবা মা আছে, প্রভাব প্রতিপত্তি আছে, তবুও মাঝে মাঝে নিজেকে একা মনে হয়, ফাঁকা মনে হয়, কেউ নেই, কিচ্ছু নেই মনে হয়, বুকের মধ্যে হু হু করে, অস্থির লাগে, হঠাৎ করে রাতে ঘুম ভেঙে যায়। একটা বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতর খেলা করে।
এরপর কবি বললেন, লাশ কাটা ঘরে, লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে শীত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে এত কিছু নাই, তাই লাশ কাটা ঘরে শীত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। তো কবিরা যেহেতু ওই যে বললাম যে ধর্ম বিশ্বাস করেন না, কবিরা তো কি নাস্তিক, কাজেই লাশ কাটা ঘরে শুধু শীত হয়ে যে শুয়ে থাকবেন আরাম করে, তাই না? কিংবা ওই যে কবি বললেন, আমি পৌষের রাতে হিম হয়ে শুয়ে রব ঘাসে মাঠে, কোনোদিন জাগবো না। তো মাঠে ঘাসে শুয়ে শুধু আকাশ দেখবো, শুধু পাখি দেখবো, কেউ ডাকবে না, আমি জাগবো না। ধর্ম বিশ্বাস করলে কি সুযোগ আছে? আমরা মুসলমান ধর্মের হলে জানি যে আল্লাহ পাশার পর কিন্তু কি ফেরেস্তা দিয়ে বাঁশ মারবে, বেটা শুয়ে আরাম করবি, তাই না? যে ধর্ম মানলে কিন্তু এগুলো ভাবার সুযোগ নেই। যেহেতু কবিরা নাস্তিক, ধর্ম বিশ্বাস করে, কাজে ভাবলো যে মৃত্যুর পরে অসীম শান্তিময় একটা জীবনকে বিরক্ত করবে, ডিস্টার্ব করবে না, আমি শুধু শুয়ে শুয়ে কি করবো, প্রকৃতি দেখবো। জি, জীবন দাসের খুব বিখ্যাত কবিতা বনলতা সেন, জীবন দাসের খুব বিখ্যাত কবিতা আকাশ লীনা, আমি যদি হতাম বনহংস, পড়বেন কিছু কিছু বিখ্যাত কবিতা। জি, আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি, আজ এই ফাল্গুনের রাতের আকাশে চাঁদ উঠতে দেখে, এই নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে তুমি আমি পথ হারাতাম, তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন। বুঝতে পারলেন? খুব দারুণ কবিতা। আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি, আজ এই ফাল্গুনের রাতের আকাশে চাঁদ উঠতে দেখে কি করতাম? এই জলাভূমির গন্ধ ছেড়ে অনেক দূরে হারিয়ে যেতাম। তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন। তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন। এন্টি রোমান্টিক কবি জীবন দাস, এন্টি রোমান্টিক। এরকম আকাশে চাঁদ উঠতে দেখে আর কি দুজন আলাদা থাকা যাবে? দুজন আমরা মিলেমিশে একাকার হয়ে যাব। তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন। বনলতা সেন কবিতার শেষে বলছেন, সব পাখি ঘরে আসে, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। আছে না? জি, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তার অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। বুঝতে পেরেছেন? সমস্ত দিনের শেষে, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার। এই যে এন্টি রোমান্টিকতা বোঝেন নাই নাজমুন নাহার ডালিয়া? জি,
সব কাজ ফেলে, সব কিছু ফেলে শুধু তুমি আর আমি মুখোমুখি বসে থাকবো দিনের আলোতে না, অন্ধকারে। অন্ধকারে, জি অন্ধকারে। কেন শুধু খালি মুখোমুখি বসে থাকবো? অন্ধকারে বসে থাকবো মুখোমুখি? জি, তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন। অন্ধকারে যখন সব নদী, জীবনের সব নদী ঘরে ফিরে আসবে, পাখিরা ঘরে আসবে, সবাই সব কাজ কর্মক্লান্ত হয়ে সন্ধ্যার অন্ধকার হবে, সবাই যার যার মতো নিজস্ব কাজে ব্যস্ত হয়ে পড়বে, এরপরে তুমি আর আমি অন্ধকারে মুখোমুখি বসে থাকবো। শুধু মুখোমুখি বসে থাকবো না, অন্ধকারে যখন দুজন মুখোমুখি বসে থাকবেন, আলোয় যদি বসে থাকেন তাহলে তো লোকলজ্জা, চক্ষু লজ্জা কেউ দেখবে। অন্ধকারে যখন দুজন বসে থাকবেন তখন কি হবে? বসে থাকিয়ে দেখেন, জি অন্ধকারে যখন বসে থাকবেন দুজন মুখোমুখি, তখন কি হয়? বসে দেখেন, জি অ্যান্টি রোমান্টিসিজম। এজন্য অন্ধকারে, জি ওই যে বৈষ্ণব পদাবলীর কবিরা বলেছে, হ্যাঁ, প্রতি অঙ্গ লাগি কান্দে, প্রতি অঙ্গ লাগি কান্দে, প্রতি অঙ্গ মোর হিয়ার পরশ লাগি, হিয়া মোর কান্দে, পরাণ প্রীতি লাগি, থির নাহি বান্দে। বুঝতে পেরেছেন? জি। তো এই হচ্ছে আমাদের অ্যান্টি রোমান্টিসিজম। জীবন দাশের বিখ্যাত কবিতা হাই চিল পড়বেন। হাই চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদে কেঁদে উড়ো নাকো ধান সিঁড়িটির তীরে, তোমার কান্নার শব্দে তার বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে হাই রূপ নিয়ে চলে গেছে দূরে, কেন আবার তাহারে ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে? কে হাই হৃদয় খুঁড়ে? হাই চিল, সোনালি ডানার চিল, এ ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদে কেঁদে উড়ো নাকো ধান সিঁড়িটির তীরে, তোমার কান্নার শব্দে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের ভিড়ে সে যে হায় চলে গেছে রূপ নিয়ে দূরে, কেন আবার তাহারে ডেকে আনো? কে হাই হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে? হাই চিল খুব বিখ্যাত কবিতা। জীবন দাশের খুব বিখ্যাত আকাশ লীনা পড়বেন। আকাশ লীনা, বুঝতে পেরেছেন? সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি, বলো নাকো কথা ওই যুবকের সাথে, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে ফিরে এসো সুরঞ্জনা, ফিরে এসো মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার, দূর থেকে দূরে, আরো দূরে যুবকের সাথে তুমি যেও না গো আর। কি কথা তাহার সাথে তার সাথে? সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে ফিরে এসো সুরঞ্জনা, ফিরে এসো মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার, দূর থেকে দূরে, আরো দূরে যুবকের সাথে তুমি যেও না গো আর। হ্যাঁ, ফাইন ফয়সাল, অঙ্ক মিলে না তো। জি, আপনি যাকে রোমান্টিকতা মনে করছেন সেটি অ্যান্টি রোমান্টিকতা, বুঝলেন তো? অঙ্ক মিলে না। আপনি হয় আমার ওই প্রথম দিকের ক্লাসের অঙ্ক ভুলে গেছেন, নিজের মতো অঙ্ক তৈরি করছেন। ফাইন ফয়সাল, হয় আপনি আমার সাহিত্যের প্রথম দিকের যে ক্লাস রোমান্টিক অ্যান্টি রোমান্টিকের যে আলোচনা সেগুলো ভুলে গেছেন নিজের মতো। আপনি যাকে রোমান্টিকতা ভাবছেন সেটি রোমান্টিকতা না, আসলে অ্যান্টি রোমান্টিকতা। জি, সেই জন্য আপনার অঙ্ক মিলে না। তো যাই হোক, জীবন দাস নিয়ে অনেক কথা বলার আছে। একটা ক্লাস না, 2-4টি ক্লাস শুধু জীবন দাসকে নিয়েই কি আমরা নিতে পারি। জি, খালেদ কয়টা ক্লাস নেব? আর হয়তো 3-4টা 5টা, জি সর্বোচ্চ। জি, পরীক্ষা নিব বলে দিচ্ছি। আগামী, আজকে হচ্ছে শনিবার, সোমবারে পরীক্ষা দিবেন কি? জি, সোমবারে পরীক্ষা দেন। পরের যে কয়জন লেখক পড়লাম তার সোমবারে অথবা বুধবারে। জি, কারা কারা পরীক্ষা দিবেন? বুদ্ধিজীবী লেখক, বুদ্ধিজীবী লেখক। তারপরে আমরা গত কয়েকদিন যে পিএসসি যে কয়জন লেখক পড়ালাম, আজকে পর্যন্ত যা পড়ালাম, জসিমউদ্দিনের পর থেকে আজকে পর্যন্ত যা পড়ালাম, জি
তার পরীক্ষা সোমবার অথবা বুধবারে। জি আচ্ছা, বুধবারে। জি থ্যাংক ইউ, একদিন একটু সময় নেন, বুধবারে। তাহলে জসীমউদ্দিনের পর থেকে যে লেখকগুলো আজকের দিন পর্যন্ত পড়লাম, যদিও সোমবারে আমরা পড়াবো, তো সোমবারের লেখকগুলির পরীক্ষা বুধবারে নিব না, মনে থাকবে? সোমবারে আমরা যথারীতি ক্লাস নিব, কিন্তু বুধবারে যে পরীক্ষাটা হবে সেটা কোন লেখকদের উপরে? জসীমউদ্দিনের পর থেকে আজকে পর্যন্ত যে লেখকগুলি পড়ালাম সেই লেখকগুলির উপর বুধবার পরীক্ষা। ঠিক আছে, ওকে। তো শুভকামনা শিক্ষার্থী বন্ধুরা। আর বলে নিই যে 1954 সালে ট্রাম দুর্ঘটনায় জীবনদাস মারা যান। 1954 সালে ট্রাম দুর্ঘটনায় জীবনদাস কি মারা যান। আব্দুল্লাহ খান, গ্রামার শুরু হবে, আমি তো বলেইছি যে ঈদের পরপরই শুরু করব। এর মধ্যে যদি জাকির বিসিএস আমার সাথে যোগাযোগ করে, আমি বলে রেখেছি, তারা যদি যোগাযোগ করে তাহলে তো জাকির বিসিএস এর মাধ্যমেই করাবো। আমি জানি না জাকির বিসিএস আমার সাথে এর মধ্যে আর যোগাযোগ করেনি। ওদের সাথে কথা হয়েছিল যে আমার 15 তারিখের দিক থেকে আমরা নোটিশ দিব। আজকে তো 10 তারিখ, 15 তারিখ থেকে নোটিশ একটা যাওয়ার কথা। নোটিশ যাবে আশা করছি ঈদের আগেই। ঈদের পর থেকে আমরা ব্যাকরণ কোর্স করাবো। নোটিশ একটা জাকির বিসিএস এর পেজ বা আমার গ্রুপে বা এই গ্রুপগুলো তো পেয়ে যাবেন। আর জাকির বিসিএস যদি না করাতে চাই সেই ক্ষেত্রে আমাকে তো বিকল্পভাবে করাতে হবে, বিকল্পভাবে। জি, জাকির বিসিএস যদি না করাতে চাই বা উৎসাহ না দেখায় কোনো কারণে, তাহলে হয়তো আমাকে বিকল্পভাবে করতে হবে। সেক্ষেত্রে আপনারা আমার গ্রুপে চোখ রাখবেন, যে আমার যে গ্রুপ জুয়েল কিবরিয়া বিসিএস প্রস্তুতি, সেখানে একটু চোখ রাখবেন। আমি আশা করছি 14, 15, 16 3 দিনের মধ্যে কোনো একদিন আপনারা আমার গ্রুপে বা জাকির বিসিএসে নোটিশ পাবেন। ব্যাকরণ কোর্স শুরুর ব্যাপারে নোটিশ পেয়ে যাবেন। ঈদের পর থেকে আমরা শুরু করব। আর যদি না পান তাহলে আমি 17-18 তারিখের দিকে পার্সোনালি আপনাদেরকে জানাই দিব আমার গ্রুপে। জি, তো দেখা যাক। ওকে, তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। জি, লিখিতের জন্য শুরু করব ঈদের পরে। জি, ঈদের পরে আমি আসলে রেজাল্টের জন্য ওয়েট করছি। লিখিত ব্যাচটা আমি পার্সোনালি করাই, প্রতি বছরই করাই। লিখিত রিটেনের ব্যাচ আমি প্রতি বছর পার্সোনালি করাই, বাসায় সরাসরি। তো এবার যেহেতু সরাসরি করাচ্ছি না,